আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে আসছি আমাদের অর্থনৈতিক রসায়নের সেকেন্ড লেকচার নিয়ে। তো আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। তো এই যে অধ্যায়টা অর্থনৈতিক রসায়ন, এটা কিন্তু পুরোটাই আমাদের শর্ট সিলেবাসে নেই। বাট এটা থেকে কিন্তু প্রতি বছরই কম বেশি কোশ্চেন আসে। শর্ট সিলেবাস বলো, শর্ট সিলেবাস বাইরে থেকেও মাঝে মাঝে কোশ্চেন আইসা পড়ে। ম্যাক্সিমাম আমরা ক্ষেত্রে ডিউর কোশ্চেন গুলো বা এগ্রিগুচ্ছ কোশ্চেন গুলো দেখা যায় এর থেকে কোশ্চেন এসে পড়ে। সো যাতে আমরা এই কোশ্চেন গুলো পারি, তো এর জন্য আমাদের এই মাস্টার ক্লাস গুলো। সো আসো কিন্তু সামনে আগে যে আজকে আমরা কোন টপিক গুলো নিয়ে মূলত আলোচনা করবো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা মূলত আমাদের ইউরিয়া কাজ, এবং আমাদের মূলত যে যেসব সামগ্রীগুলো নিয়ে আমরা আলোচনা করি, আমাদের যে ইউরিয়া শিল্প, কাঁচ শিল্প, আমাদের যে কাগজ শিল্প, আমরা মূলত এই শিল্পগুলোকে নিয়ে আলোচনা করবো ডিটেলস। তো দেখো, এটা কিন্তু গুরুত্বের দিক থেকে বললে এটা কিন্তু 3 স্টার, মানে তুমি একটা আইডিয়া পাচ্ছ এটা 3 স্টার, মানে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রতি বছরই কম বেশি কোশ্চেন কিন্তু আসে। এবং তোমার যদি একটু তোমাদেরকে যদি আমি আগের কথা বলি, যখন আমাদের শর্ট সিলেবাস ছিল না, ফুল সিলেবাসে কিন্তু আমাদের যে একাডেমিক বলো, যখন এইচএসসি পরীক্ষায় কিন্তু এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি ছিল। এই অধ্যায় থেকে কিন্তু প্রতিবার এমসিকিউ আসতো, স্টুডেন্টরা কিন্তু অনেক ঝামেলা ফেস করতে এমসিকিউটা নিয়ে। বাট যেহেতু আমাদের একাডেমিকে ছিল না, তো আমরা ওই দিকটা থেকে বেঁচে গেছি। বাট অ্যাডমিশনে কিন্তু এটার একটা মাহাত্ম ক্রিয়েট করে এটা। তো দেখো, এই যে দেখো তুমি এখানে অ্যানালাইসিসটা দেখলেই দেখো দেখতে পাও যে কত বড় একটা অ্যানালাইসিসের বক্স, মানে এটা কিন্তু অনেক বছর থেকে কোশ্চেন আসছে। যেমন দেখো, এই যে রিসেন্ট ইয়ার গুলোতে দেখো, এই যে রিসেন্ট ইয়ার গুলো দেখো, 22, 23, 20, 21, 19, 20 কিন্তু কোশ্চেন গুলো আসছে। এই দেখো, এই যে 21, 22-এ কোশ্চেন আসছে। তারপরে এই যে এখানে 19, 20-এ, মানে রিসেন্ট ইয়ার গুলোতে তোমাদের যে শর্ট সিলেবাস তাতেও কিন্তু দুই একটা কোশ্চেন এসে পারে। সো যদি আমাদের টেন্ডেন্সি থাকে যে হায়ার র্যাঙ্ক পুশ করার, বা তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা এমসিকিউ ম্যাটার করে। তো আসো আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা শুরু করি। তো ফার্স্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইউরিয়া শিল্প নিয়ে। তো ইউরিয়া শিল্পটা সম্বন্ধে একটু বললেন যে ইউরিয়া শিল্পটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কারণ কি? এর কারণ হচ্ছে ইউরিয়া আমাদের মূলত যে জমি থাকে, জমিতে নাইট্রোজেন সরবরাহের কাজ করে। আমাদের ইউরিয়ার মেইন গুরুত্বটা কি মনে রাখবা, আমাদের ইউরিয়া আমাদের যে জমিতে নাইট্রোজেনের সঞ্চয় করে। আমাদের যে জমিতে জমিতে যে নাইট্রোজেন যে পদার্থটা, আমাদের নাইট্রোজেন সরবরাহ করে। মানে নাইট্রোজেন সরবরাহ করাটা কেন বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা, নাইট্রোজেন সরবরাহ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ নাইট্রোজেন যদি আমরা সরবরাহ না করি, তাহলে হবে কি, আমাদের যে ক্লোরোফিল বলো, মানে গাছপালার যে ক্লোরোফিল বলো, বা ওদের অন্যান্য যে উপাদান বলো, স্ট্রাকচারাল যে উপাদানটা, সেটা কিন্তু কোনোটাই ঠিকভাবে গঠিত হবে না। এর কারণে মেইন যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের ক্লোরোফিল গঠিত হয় না, ক্লোরোফিল ঠিকভাবে গঠিত হয় না। আর ক্লোরোফিল গঠিত না হলে কি হবে, আমাদের গাছপালা যারা তারা ঠিকভাবে খাদ্য প্রস্তুত করতে পারবে না, তো এর ফলে এরা মারা যাবে। সো এটা কিন্তু আমাদের উপর একটা বড় প্রভাব ফেলবে। তো এর জন্য ইউরিয়া আমাদের সার হিসেবে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এখন হচ্ছে ইউরিয়াটা আমরা কোত্থেকে পাই, আর ইউরিয়ার সংকেতটাই বাকি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, আমি যদি একটু বলি যে ইউরিয়ার সংকেতটা কি, আমাদের ইউরিয়ার সংকেতটা হচ্ছে এরকম, যে NH2CO NH2, এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। অনেকে আবার এটাকে আমরা এভাবেও লিখে থাকি, আমরা অনেকে এটাকে এভাবেও লিখে থাকি যে NH2 2CO। সো যে কোনোটা আমার ইউরিয়ার সংকেত হতে পারে। সো NH2CO NH2, এটাকে আমাদের ইউরিয়ার সংকেত আকারে আমরা মনে রাখতে পারি। এখন আসলে তাহলে আমরা ইউরিয়াটা উৎপন্ন করি কিভাবে। ইউরিয়া উৎপাদনে আমাদের মেইন যে কাজ লাগে সেটা কিন্তু অ্যামোনিয়া লাগে। যেমন দেখো, এই যদি ইউরিয়া উৎপাদন একটু ব্যাক ক্যালকুলেশন করে আসি, তাহলে দেখো আমরা ফার্স্টে ইউরিয়া উৎপাদন করি কিভাবে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডে বিক্রিয়া করে। বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রভাবকটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রভাবকটা কি ব্যবহার করা হয়, আমরা যে প্রভাবকটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 130 অ্যাটমসফিয়ার চাপ। তো তুমি একটা জিনিস আইডিয়া পাচ্ছ যে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় কিন্তু এই বিক্রিয়াটা করা হয়। তো উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় তুমি যখন অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করো, দুটোটাই কিন্তু দেখো, দুটোটাই কিন্তু গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় যখন তুমি এদের দুইজনকে বিক্রিয়া করো, তখন তুমি কি পাও, অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট, সেই অ্যামোনিয়াম কার্বামেটটা একটা অস্থায়ী যৌগ। এটা একটু মনে রাখবা যে অ্যামোনিয়াম কার্বামেট, এটা হচ্ছে আমাদের একটা অস্থায়ী যৌগ। তো এটা একটা অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগটা করে কি, ভেঙে যায়। অস্থায়ী যৌগটা খুব তাড়াতাড়ি আমাদের ভেঙে যায়। আবার ভাঙা আবার অতটাও ইজি হয় না, এটা অতটাও ইজি হয় না, কারণ এটাকে ভাঙার জন্য তোমাদের সেম পরিমাণ এফোর্টই লাগে, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 130 অ্যাটমসফিয়ার চাপ। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে বলতে পারি কি, এটাকে আমরা একটা অন্তর্বর্তী যৌগ বলতে পারি। সব থেকে বেস্ট হয় যদি তুমি এটাকে একটা অন্তর্বর্তী যৌগ নামে নাম দাও। তো এটা একটা অন্তর্বর্তী যৌগ উৎপাদন করে। তো এই অন্তর্বর্তী যৌগটা পরবর্তীতে ভেঙে যায়, ভেঙে গেলে কি হয়, মূলত এটা এখনো পানি নির্গমন করে। দেখো, এটা মূলত এখন পানি নির্গমন করে। পানি নির্গমন করলে কি হয়, দেখো এই যে NH2C NH4, এখান থেকে দেখো বের হইলো কি, আমার আমার মূলত এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়েছে, এখান থেকে একটা অক্সিজেন বের হয়েছে। তো আলটিমেটলি আমার এখান থেকে কিন্তু এখনো পানি বের হয়ে গেছে।
সো এখনো পানি বের হওয়ার ফলে কি উৎপন্ন হয়েছে, আমার যে কাঙ্ক্ষিত উৎপাদ ইউরিয়া সেটা উৎপন্ন হয়েছে। সো আমরা কি দেখলাম, এই দেখো প্রায় 120 থেকে 130 ডিগ্রি, 130 অ্যাটমসফিয়ার চাপে। সো এখান থেকে দেখো যে আমাদের আমাদের যে চাপ আর তাপমাত্রার রেশিওটা একটু দেখে রাখতে হবে, কারণ এই রেশিওটা কিন্তু আমাদের মাঝে মাঝে লাগে। সো 120 থেকে 130 অ্যাটমসফিয়ার চাপ। So, এই চাপে আমরা কি করি দেখো, তো এই চাপে এই রেঞ্জটা মনে রাখবে, এই রেঞ্জটা কিন্তু আমাদের জন্য অনেক কাজে লাগে। এই রেঞ্জটা, তাপমাত্রার রেঞ্জটা করে দেখো, তাপমাত্রার রেঞ্জটা হচ্ছে 180 থেকে আমাদের, তাপমাত্রার রেঞ্জটা হচ্ছে আমাদের 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো রেঞ্জটা মনে রাখবা, কারণ এখানে তো দেয়া আছে কি, এখানে দেয়া আছে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 130 অ্যাটমসফিয়ার চাপ। বাট রেঞ্জটা জানা থাকলে তুমি যদি অন্য মানটাও দেয় তাহলেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে, কারণ এমসিকিউ তে কিন্তু মাঝে মাঝে এই অপশনগুলো নিয়ে একটু ঝামেলা করা হয়। তো এটা একটু খেয়াল রাখা লাগবে আমাদের। তো দেখো এই যে প্রথমে উৎপন্ন হয় কি অ্যামোনিয়াম কার্বনেট, পরে এটি নিরোধিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। সো এটা তোমাদের লাগতে পারে যে এটা এমন ইউরিয়া উৎপাদন যেটা, সেটা কোন প্রসেসের মাধ্যম থেকে যায়, এটা কিন্তু নিরোধিত হয়। মানে নিরোধন মানে কি, নিরোধন মানে কিন্তু পানি অপসারণ করে। নিরোধন মানে কি, যে H2O অপসারণ। সো H2O অপসারণ বা এটাকে বলা হয় নিরোধন। তো এর মাধ্যমে কি হয়, আমার মূলত ইউরিয়াটা উৎপন্ন হয়। তো ইউরিয়া উৎপাদনের জন্য যে প্রধান কাঁচামাল যেটা, এটা হচ্ছে যে ইউরিয়া উৎপাদনের যে প্রধান কাঁচামাল আমার যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা আমরা কোত্থেকে পাই, এটা হচ্ছে আমাদের ইউরিয়া উৎপাদনের আমাদের প্রধান কাঁচামাল। কারণ কার্বন ডাই অক্সাইড তো আমরা বায়ু থেকে এমনিতেই পেয়ে যাই। বাট এই যে আমাদের প্রধান কাঁচামাল যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা আমরা কোত্থেকে আসি, অ্যামোনিয়ার উৎপাদনটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে, অ্যামোনিয়া উৎপাদন করা হয় এই যে হেবার বোস পদ্ধতিতে। হেবার পদ্ধতিতে, হেবার পদ্ধতিতে আমরা কি উৎপন্ন করি, হেবার পদ্ধতিতে কিন্তু আমরা অ্যামোনিয়া উৎপন্ন করি। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সবার আগে বিজ্ঞানী ফ্রিটস হেবার, বিজ্ঞানী ফ্রিটস হেবার, এই যে হেবার পদ্ধতিতে এটা উৎপন্ন করে কে, আমাদের যে বিজ্ঞানী ফ্রিটস হেবার। ফ্রিটস হেবার সর্বপ্রথম এই হেবার প্রণালীতে মূলত এই অ্যামোনিয়াটা উৎপন্ন করে। তো এটা কিন্তু অনেক অনেক মানে ফেমাস একটা রিয়াকশন। আর এখানে আমি একটু তোমাদেরকে কারেকশন করে দিই, সেটা হচ্ছে মনে রাখবা, এই রিয়াকশনটা কিন্তু এটা একটা উভমুখী বিক্রিয়া। এটা একটা উভমুখী বিক্রিয়া, কারণ এই বিক্রিয়া লা শাতেলের নীতি অ্যাপ্লাই করা হয়। সো এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে এটা ম্যানেজ করা হয়। তো এখানে আমরা কি করি, আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন 1:3 অনুপাতে নিই। তাহলে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন কত অনুপাতে নিই দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন আমরা 1:3 অনুপাতে নেই। তো 1:3 অনুপাতে যখন আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন নেই, সেটাকে আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেবো, সেটাকে আমরা 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই। সো ডিরেক্ট 500 না বলে আমরা এটাকে একটু বলতে পারি, দেখো এটাকে কিন্তু আমরা রেঞ্জ আকারে বলবো নর্মালি। আমরা এটাকে রেঞ্জ আকারে বলি যে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা নর্মালি 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই। এবং এখানে আমাদের যে প্রেশারটা দেখো কত, প্রেশারটা এখানে লেখা 200, বাট মনে রাখবে এখানে 200 থেকে 220 অ্যাটমসফিয়ার মতো নর্মালি প্রেশারটা হয়ে থাকে। 200 থেকে 220 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যখন এক অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন, মানে 1:3 অনুপাতে হাইড্রোজেন আর নাইট্রোজেন, মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া করাবো, এখানে প্রভাবকটা কি লাগবে, প্রভাবকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রভাবকটা হচ্ছে কি, যে উত্তপ্ত এফি চূর্ণ, আবার প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয় কাকে, Al2O3। অনেক কিছু আছে কিন্তু দেখছো, এই বিক্রিয়াটা কিন্তু তোমার অনেক কিছু আছে। তুমি নাইট্রোজেন আর হাইড্রোজেন নিবা কি 1:3 অনুপাতে, তুমি তাপমাত্রা দেবা কত, 450 থেকে 500 বা 500 বলতে পারো গড় আকারে। আর তোমার এখানে তাপ অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। প্রভাবককে দেখো, প্রভাবক হচ্ছে আমার Fe3 চূর্ণ। তো দেখো এটা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রভাবক। দেখো এটা হচ্ছে আমাদের প্রভাবক, দিস ইজ দ্য প্রভাবক, যেটাকে আমরা বলতে পারি আমাদের ক্যাটালিস্ট। এটা হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। আর প্রভাবক সহায়ক কি দেখো, Al2O3, এ হচ্ছে আমার প্রভাবক সহায়ক। সো এটা প্রভাবক, এটা প্রভাবক সহায়ক, এটা জানি আমরা গোলায় না ফেলি কখন, এটা কিন্তু অনেক ভালো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। তো দেখো এই বিক্রিয়াটা যখন করাবা তখন কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করে। এখন এই বিক্রিয়ায় আমার কতটুকু তাপ উৎপন্ন হয়, এটা আমরা জানি যে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা আগে আমরা সবাই জানি যে এই বিক্রিয়া ডেল এইচ এর মানটা কত, সেটা যদি আমি একটু লিখে দিই দেখো। এই বিক্রিয়া যদি আমি বলি যে এই বিক্রিয়া আমার ডেল এইচ এর মানটা কত, এই বিক্রিয়ার ডেল এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল পার মোল। তো এটা আমি -92 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে আমরা লাসাদিলের নীতি অ্যাপ্লাই করার মাধ্যমে বিক্রিয়াটাকে সব থেকে বেশি উৎপাদ পেতে পারি। তো এর ফলে দেখাই যে আমরা অ্যামোনিয়া উৎপাদন করলাম, পরবর্তীতে অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া উৎপাদন করলাম। তো এটা বোঝা গেছে আই গেছে আমাদের ইউরিয়া কিভাবে উৎপাদন করা হয়, আর ইউরিয়ার গুরুত্বটা কত বেশি এটাও আমরা বোঝা গেছে। সামনের দিকে আগে দেখো। So দেখো এখানে একটা ফ্লো চার্ট আছে, যে আমরা যে এতক্ষণ যে বললাম এটা তো অনেক ইজি ভাবে ব্যাখ্যা করলাম আমরা, যে অনেক ইজি ভাবে আমরা অ্যামোনিয়া উৎপাদন করলাম, তারপর সেখান থেকে আমরা ইউরিয়া উৎপাদন করলাম। বাট বেসিক্যালি কিন্তু এতটা ইজিলি আমরা মানে ইন্ডাস্ট্রিতে করতে পারি না কাজটা। ইন্ডাস্ট্রিতে কি করা হয় একটু দেখে চলো। ফার্স্টে দেখো, ইন্ডাস্ট্রিতে প্রাকৃতিক গ্যাস, তো প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসটা কিন্তু আমার যে অ্যামোনিয়ার মূল সোর্স হিসেবে কাজ করে। তো দেখো
প্রাকৃতিক গ্যাসটা আমাদের কিভাবে সাহায্য করে, এটা আমার যে অ্যামোনিয়ার মূল সোর্স হিসেবে কাজ করে। তোমরা এটা আমার NH3 এর সোর্স হিসেবে কাজ করে এটা, ওকে। এটা কিন্তু আবার NH3 এর সোর্স হিসেবে কাজ করে একটা। তো দেখো ফার্স্টে আমরা কি করি, প্রাকৃতিক গ্যাসে সালফার মুক্ত করি। আরেকটা কথা, এই প্রাকৃতিক গ্যাসে কিন্তু সালফার যুক্ত থাকে, মনে রাখবা। প্রাকৃতিক গ্যাসে নর্মালি আমার সালফার যুক্ত থাকে। এখন সালফার কেন যুক্ত থাকে, এটা একটা ঝামেলা আমাদের। তো তোমরা জানো যে সালফার, সালফার যুক্ত থাকার লজিকটা কি, দেখো সালফার যুক্ত থাকার লজিকটা হচ্ছে, সালফার এরা হচ্ছে কি, সালফার কিন্তু একটা চ্যালকোসাইড, তোমাদের মনে আছে তোমরা যারা পড়ছো সালফার কত আমার, সালফারের গ্রুপে কি, সালফার হচ্ছে এটা কিন্তু একটা চ্যালকোসাইড। তো চ্যালকোসাইড যারা, তো যারা চ্যালকোসাইড, তাদের মানে কি, চ্যালকোসাইড মানে হচ্ছে যারা আকরিক উৎপন্নকারী। সো এই যে চ্যালকোসাইডের মধ্যে কি আছে আমাদের, অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো এরা হচ্ছে কিন্তু চালকোসাইড। সো নর্মালি যত আকরিক বলো, প্রত্যেকটা আকরিকে নর্মালি অক্সিজেন এবং সালফার পাওয়া যায়। সো এটা একটা সমস্যা আবার, যে এই যে প্রাকৃতিক গ্যাসটাকে তুমি যখন নেবা, সেটার মধ্যে সালফারের একটা মানে ভালোই একটা মানে কি বলা হয়, ভালো একটা প্রেজেন্স থাকে। তো এই সালফারটাকে আমাদের সরানো দরকার। So এই সালফারটাকে ফার্স্ট স্টেপে আমরা কি করি, ফার্স্ট স্টেপটাই আমরা করি যে সালফার মুক্তকরণ, আমরা সালফারটাকে আগে মুক্ত করি। তো সালফার মুক্তকরণ করার পর আমরা কি করি, আমরা মূলত যে বিশুদ্ধ যে প্রাকৃতিক গ্যাস, যেটা বিশুদ্ধ CH4টাকে পাই। এই যে বিশুদ্ধ CH4টা, এই বিশুদ্ধ CH4টাকে দেন আমরা জারণ করি। তো দেখো CH4টা তারপর কোন স্টেপের মধ্যে দিয়ে যায়, এটাকে আমরা জারণ করি। দেখো CH4 কে জারণ করা হয়, আর এটা 90% বিশুদ্ধ, মনে রাখবা। এখানে যে আমরা CH4টা পাই, সেটা আমার 90% বিশুদ্ধ হয়। নর্মালি এর মধ্যে কিছু না, 100% বিশুদ্ধ করাটা তো ইম্পসিবল। আর এটা করতে গেলে হয় কি, 100% যদি তুমি বিশুদ্ধ করতে যাও, তাহলে কিন্তু আর ইন্ডাস্ট্রিয়াল কস্টটা অনেক বেশি এসে পড়ে। তো ওই কস্টটা আমরা চাই না, অত বিশুদ্ধ করতে গেলে যে টাকাটা লাগে, সেই টাকাটা আমাদের প্রজেক্টটাকে লস করে দিতে পারে। এর কারণে আমরা 90% বিশুদ্ধ করি। সেই 90% বিশুদ্ধ যে আমার CH4টা, সেটাকে আমরা জারণ করি। তাহলে কি দেখো, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, সরি কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হয়, আর 10% CH4 অবিশুদ্ধ মানে থাইকা যায় আবার। এরপর দেখো, এটাকে যখন আবার আমরা জারণ করি, দেখো দুই স্টেপে জারণ করা হয়। ফার্স্টে দেখো CH4 এর জারণ হয়, তারপর আবার জারণ করা হয়, সেকেন্ড স্টেপে জারণ করা হয়। দুই স্টেপে জারণ করার ফলে আমরা আরেকবার জারণ করি। সো মোট 3 স্টেপে জারণ করা হয়, দেখছো। তো তিন তিন স্টেপে জারণ করা হয়। ফার্স্ট এক স্টেপে জারণ করলা, সেখানে তোমার 90% হয়ে গেল। এরপরে তুমি আরেক স্টেপ জারণ করলা, এরপর আরেক স্টেপ জারণ, 3 স্টেপ জারণ করার পর তুমি কি পাও, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন, এই জিনিসটা পাও। এরপর তুমি দুই ভাবেই করতে পারো, তুমি এভাবে যে হেবার প্রণালীতে তুমি চলে যেতে পারো, আর এভাবে তুমি এখানে কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিতে পারো। দেখছো, এখানে দুই ভাবে করা হয়। তুমি এই যে এই প্রসেসের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস থেকে কিন্তু তুমি মূলত সবকিছু পেয়ে গেলা। এখান থেকে দেখো তুমি এই যে নাইট্রোজেন পেয়ে গেলা, এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন চলে আসলো তোমার কাছে, খেয়াল করো এখানে, এই যে হাইড্রোজেন আর নাইট্রোজেন। তো হাইড্রোজেন আর নাইট্রোজেন, এদের মধ্যে থেকে তুমি হেবার পদার্থ থেকে অ্যামোনিয়া উৎপাদন করে ফেলা। এখানে আসার পর দুই দিকে যায়, এই দুইটা মিলে তোমার এদিকে চলে যায়। সো এই দুইটা যখন মিলবে, এই দুইটা মিলে তোমার এদিকে চলে গেল। আর যে তোমার বাকি উৎপাদটা রয়ে গেল, এই যে তোমার কার্বন ডাই অক্সাইড, এই যে তোমার কার্বন ডাই অক্সাইড তোমার এই স্টেপে চলে গেল। তো কার্বন ডাই অক্সাইড থেকে তো শোষণ করবা কি, এখন কথা হচ্ছে যে এটা তো একটা মিক্সচার। এই মিক্সচার থেকে আমরা কার্বন ডাই অক্সাইড মানে তিনটার একটা মিক্সচার, তিনটার মিক্সচার থেকে আমি তিনটাকে আলাদা করবো কিভাবে। সব থেকে ইজি জিনিস হচ্ছে, তুমি দেখো তুমি তিনটার একটা মিক্সচার পেলা, এখন তুমি করবা কি, তুমি তিনটা থেকে তুমি যে যে কোনো একটা স্টেপের কথা চিন্তা করো, তুমি হয় তুমি কার্বন ডাই অক্সাইডটাকে সরাবা, বা তুমি অ্যামোনিয়া বানাবা। তো সব থেকে ইজি কি, আমি কার্বন ডাই অক্সাইডটাকে সরাই দিই, তাহলে যে মিক্সচারটা পড়ে থাকবে, সেখানে তো নাইট্রোজেন আর হাইড্রোজেন। আমরা কি করলাম তাহলে, সো আমাদের যে একটা মিক্সচার চলে আসতেছিল, আমরা এখান থেকে করলাম কি, কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিলাম। কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নেওয়ার ফলে তাহলে কি হলো, হাইড্রোজেন আর নাইট্রোজেন পড়ে থাকলো। সো এই হাইড্রোজেন আর নাইট্রোজেন পড়ে থাকলো মিক্সচার, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নিলাম। পরবর্তীতে আমি কি করলাম, এই যে কার্বন ডাই অক্সাইডটাকে আমি পুনরুদ্ধার করলাম, এবং এটাকে সাথে এই যে অ্যামোনিয়া আসলো, দেখো এই যে হেবার প্রণালী, আমার অ্যামোনিয়া চলে আসলো, কার্বন ডাই অক্সাইড চলে আসলো, দুইজনকে ফিউজ করলাম, তাহলে কি হলো, আমার ইউরিয়া উৎপন্ন হয়ে গেল। এখন ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া তোমরা দেখে আসছো। তো আমার এই যে আমার যে দরকার কাঙ্ক্ষিত উৎপাদ NH2CO NH2, সেটা আমার উৎপন্ন হয়ে গেল। সো আমি এখানে আমাদের যে ইউরিয়া, সেটা আমি পেয়ে গেলাম, ওকে। সো এই প্রসেসে আমরা নর্মালি আমাদের ইউরিয়াটা ইন্ডাস্ট্রিতে তৈরি করে থাকে। তো তোমরা দেখো ইন্ডাস্ট্রিতে কিন্তু শুরুতে আমাদের এই যে হেবার শুরু করার আগেও কিন্তু বিরাট একটা প্রণালী মেনটেন করে আসতে হয়। এখন তোমরা তাহলে বলতে পারো, তাহলে ভাই আমাদের যে এত ঝামেলা না করে আমরা ডিরেক্ট নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপাদন করতে এটাই লাগে, বায়ু থেকে কালেক্ট করতে পারি না? সেটা করা যায়, বাট সেটার জন্য হয় কি, আলাদা করে আরো কস্ট বাড়ে। নর্মালি তুমি চিন্তা করে দেখো, আমাদের বায়ুমণ্ডলে কি 70%ই তো নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলে যদি 70% নাইট্রোজেন হয়, আবার হাইড্রোজেনও বায়ুমণ্ডলে অনেক আছে, তাহলে সেটা থেকে তো ইজিলি আমরা অ্যামোনিয়া তৈরি করে ফেলতেই পারি। বাট ওই প্রসেসটা আবার একটু বেশি ঝামেলা। ওই প্রসেস হয় কি, ওই প্রসেস ইল্ড কম থাকে, এর কারণে আমরা নর্মালি প্রাকৃতিক গ্যাস থেকে আমরা মূলত নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড সবকিছুর ইল্ড নিয়ে থাকি। তো আসলে সামনের দিকে আগানো যাক একটু। আচ্ছা, কাজ। সো এখন আমরা আসি আমাদের সেকেন্ড উপাদান।
আমরা ইউরিয়া পড়লাম, ইউরিয়া আমাদের তাহলে হয়ে গেল। ইউরিয়ার পর আমাদের সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঁচ। এখন কথা হচ্ছে কাঁচ কি। সো কাঁচ, দেখো কাঁচ আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই খুব বেশি কাঁচ ইউজ করছি। এখন কাঁচকে বলা হয় বেরোসিলিকেট। ওকে, এটাকে বলা হয় একটা বেরোসিলিকেট দ্রবণ। সো দেখো এটাকে মূলত এটা সিলিকার উপাদান, তো বালির একটা যৌগ হচ্ছে কাঁচ। সো কাঁচের দেখো প্রধান কাঁচামাল কি কি, অন্যান্য কাঁচামাল একটু দেখে নিই আমরা। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে, নিচের কোনটি কাঁচামাল কোনটি কোনটি কাঁচামাল নয়, এরকম অনেক টাইপের এমসিকিউ আসে। তো দেখো কাঁচ উৎপাদনের প্রধান কাঁচামাল এটা হচ্ছে আমাদের, দেখো প্রধান কাঁচামাল। যদি তোমাকে বলে যে প্রধান কাঁচামাল, তাহলে কিন্তু তুমি এটা জায়গা দেখো প্রধান কাঁচামাল কি কি। প্রধান কাঁচামাল হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইড, এই যে SiO2, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট। সো এটা একটু লিখে দিই দেখো, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। সো ক্যালসিয়াম কার্বনেট। আর এটা কি আমাদের সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি আমাদের সোডিয়াম কার্বনেট। সো দেখো এই যে চারটা উপাদান সোডিয়াম কার্বনেট। সো দেখো এই যে এই চারটা উপাদান, এগুলো হচ্ছে আমাদের একদম প্রাইমারি বা প্রধান উপাদান। এগুলো না থাকলে কাজ বাড়ানোর কথা চিন্তাই করা যায় না। এরপরে অন্যান্য উপাদান হচ্ছে এগুলা কাজকে আরো মানে রিফাইন করতে বা বিভিন্ন হেল্প করতে সাহায্য করে। এগুলা কি, এগুলো একটু দেখে রাখো, এগুলো থেকে মাঝে মাঝে কোশ্চেন আসবে যে H3BO3, যেটাকে আমরা বলি আমাদের বোরিক অ্যাসিড। এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের বোরিক অ্যাসিড। সো বোরিক অ্যাসিড ব্যবহার করে থাকি আমরা মাঝে মাঝে। আমরা এর বাইরে কি ইউজ করে থাকি আমরা, Na2B4F7। সো এটা কি বলতো, এটা আই গেস তোমরা অনেকেই চেনো। এটাকে বলা হয় আমাদের যে সোহাগা যেটাকে বলি আমরা। তো এটা আমরা ইউজ করি। সো দেখো K2CO3, যেটা কি আমাদের পটাশিয়াম কার্বনেট। সো এগুলো আমরা বের করে থাকি। সো এটার নামটা একটু লিখে দিই, এটাকে আমরা সোহাগা বলে থাকি, বা এটাকে বাণিজ্যিক যেটা নাম সেটাকে আমরা বলে থাকি নর্মালি বোরাক্স। সো বোরাক্স ইউজ করে থাকি আমরা। সো এগুলো আমাদের রিফাইন করার জন্য কাঁচকে ব্যবহার করা হয়। এখন দেখো কিছু এক্সট্রা ডিটেলস বলে দিই তোমাদেরকে। নর্মালি আমরা যে কাঁচ উৎপাদন করি, সো নর্মালি কাঁচ উৎপাদন করার সময় কাঁচে কিছু মানে মানে কি বলে অপদ্রব্য থাকতে পারে। সো কাঁচে যদি তোমার কখনো এফইও, দেখো কাছে যদি কখনো এফইও বা Fe2O3 চলে আসে, এফইও আর Fe2O3 চলে আসা মানে কি, তোমার এখানে মানে কি Fe2+ বা Fe3+ চলে আসতেছে। সো এই দুইটা চলে আসলে, সো তোমার যদি এই জিনিসটা চলে আসে, তখন সেটা কি হয়, এটা যদি চলে আসে তাহলে কাঁচটা লাল সবুজ হয়ে যায়, কিছুটা সবুজ হয়ে যায়। তাহলে কি হয়, কাঁচ সবুজ হয়ে যায়। সো দেখো কাঁচ সবুজ হয়ে যায়। সো দেখো তোমার যদি Fe2O3 বা এফইও চলে আসে, তখন কাজটা আমার সবুজ হয়ে যায়। এই সময় আমি কি করি দেখো, কাজটা যদি সবুজ হয়ে যায়, তো এটাকে আমরা ঠিক করার জন্য যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের MnO2। সো তখন আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমরা কেন ব্যবহার করি, টু রিফাইন দা কালার। সো এটা কি, এটা ব্যবহার করলে কি হয় বরাবর, তখন আমরা এটা ব্যবহার করি। এটা ব্যবহারে কি হয়, MnO2 ব্যবহারে কাচের কাচের যে এই যে সবুজ কালারটা, এই কালারটা ঠিক হয়ে যায়। কাচের অন্যান্য যত কালার থাকে মানে অন্যান্য অপদ্রব্যগুলো, অন্যান্য রং দূরীভূত হয়। সো এটাকে আমরা অপদ্রব্য বলতে পারি একদিক থেকে, অন্যান্য রং দূরীভূত হয়। আনলেস আই এম মেকিং এ ডিফারেন্ট টাইপ অফ গ্লাস। সো তুমি চিন্তা করতে পারো যে অনেক কালারের গ্লাস আছে, তো গ্রিন গ্লাস আছে, মানে অনেক টাইপের গ্লাস কিন্তু হতে পারে। বাট আমার টার্গেট হচ্ছে স্বচ্ছ কাচ বের করা। তো স্বচ্ছ কাচ যখন বানানো আমার টার্গেট, তখন কিন্তু আমার এই গ্রিন কালারটা আমার দরকার নেই। তো গ্রিন কালারটা বাদ। সো এর জন্য আমি কি ব্যবহার করবো, MnO2 ব্যবহার করবো। সো এরপর দেখো আরেকটা এমসিকিউ যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে লিখিয়ে দেখো। তো সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে যে কাঁচে যদি কখনো বুদবুদ থেকে যায়, মনে করো কাঁচ বানালা, তুমি দেখলা কাঁচে বুদবুদ আছে। তো কাঁচে যদি তোমার বুদবুদ থাকে, তখন কি করবা, কাঁচে বুদবুদ থাকলে তুমি যেটা করবা, সেখানে তুমি তিনটা জিনিস ইউজ করতে পারো। সেটা হচ্ছে তুমি NaNO3 ব্যবহার করতে পারো, আবার তুমি কাছে NaNO3 ব্যবহার করতে পারো, NH4Cl ব্যবহার করতে পারো। সো এই দুইটাই নর্মালি আমরা ব্যবহার করে থাকি। তো কাছে যদি বুদবুদ থাকে, তখন আমরা NH4Cl বা NaNO3 ব্যবহার করে থাকি। সো দেখো, আচ্ছা সো এটা এই দুইটা আমরা নর্মালি ব্যবহৃত হয়। সো এখান থেকে আমরা দুইটা নিউ জিনিস শিখলাম, যে কাঁচে যদি বুদবুদ থাকে তখন আমরা NaNO3 বা NH4Cl ব্যবহার করি, যেটা করে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। আর যদি কাঁচে কোনো গ্রিন কালার থাকে, গ্রিনিশ কালার থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করি। আর গ্রিনিশ কালারের জন্য দায়ী হচ্ছে আমাদের FeO বা Fe2O3, মানে Fe2+ বা Fe3+ আয়ন। ওকে, তো এতটুকু বুঝলাম আমাদের কাঁচে কোন উপাদানগুলো আমাদের দরকারি সব থেকে বেশি। এরপর আসলে আমরা কাঁচ উৎপাদনের মূলনীতিটা কি। সো কাঁচ উৎপাদন করার আমাদের মেইন যে উপাদান Na2O3, এই যে সোডিয়াম কার্বনেট, এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা আবার সোডা অ্যাশ বলে থাকি। দেখো এটাকে বলা হয় কি, সোডা অ্যাশ। তো দেখো সোডা অ্যাশ এবং কাকার বিক্রিয়া করা হয় দেখো, সিলিকন ডাইঅক্সাইড।
সো সোডা অ্যাশের সাথে আমরা সিলিকন ডাইঅক্সাইডের বিক্রিয়া করাই। তো সোডা অ্যাশের সাথে যখন সিলিকন ডাইঅক্সাইডের বিক্রিয়া করানো হয় তখন কি হয়, আমাদের কাঁচটা উৎপন্ন হয়। সো সেদিকে তাকাই আমরা, যে এই যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাপমাত্রাটা কিন্তু ইম্পর্টেন্ট। 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন সোডা অ্যাশের সাথে সিলিকন ডাইঅক্সাইডের বিক্রিয়া করানো হয় তখন আমাদের কি উৎপন্ন হয়, সোডিয়াম সিলিকেট এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে সোডিয়াম সিলিকেট, দিস ইজ দ্য গ্লাস। সো এটাকে আমরা বলি নর্মালি গ্লাস। সো সোডিয়াম সিলিকেট হয়, বেরো সিলিকেট হয়, অনেকগুলো হয়। সো দিস ইজ আমাদের গ্লাস, অথবা যেটাকে আমরা বলি কাঁচ। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কাঁচ উপাদান। ওকে, সেটা হচ্ছে আমাদের কাজ। তো কাঁচ উৎপাদনের আমরা প্রসেসটা দেখে নিই। আমাদের আমাদের যে ল্যাবরেটরিতে আমরা কিভাবে উৎপাদন করি, আমরা ফার্স্টে কাঁচা মালটা কিনে কাঁচা মালটা কি করি, চূর্ণ করি। আর একটা কথা মনে রাখবা, কাঁচ কিন্তু এমন একটা পদার্থ যেটা 100% রিসাইকেল করা যায়। এটা মনে রাখবা, কাঁচ তোমার 100% রিসাইকেলেবল। ওকে, 100% রিসাইকেলেবল। তুমি কাঁচের কোনো ওয়েস্ট হয় না, কাঁচ তুমি 100% রিসাইকেল করতে পারবে। মনে করো আজকে তুমি একটা কাঁচের বোতলে কোনো একটা জুস খেলা, ওটা পরবর্তী তুমি দোকানে জমা দিয়ে আসো, তুমি কি কাঁচের বোতলে জুস নিয়ে আসো? আসো না, কিন্তু প্লাস্টিকের বোতলের মতো। ওই কাঁচের গ্লাসটা কি করো, আবার রিফাইনিং করে। মনে করো অনেকদিন ব্যবহার করার পর কাঁচের উপর একটা প্রলেপ পড়ে যায়, ওইটাকে তারা আবার গলায় আবার নতুন কাঁচ বানায়। তো ওই জিনিসটা দেখো, ফার্স্টে কি আমরা কাঁচামাল, মনে করো আমরা ওল্ড যে কাঁচটা, ওল্ড কাঁচটাকে সংগ্রহ করি। কাঁচামাল হিসেবে কি আমাদের দুইটা অনেকগুলো ইউজ করা হয়। কাঁচামাল হিসেবে আমরা ওল্ড গ্লাস গুলাকেও ইউজ করতে পারি। দেখো, আমরা ওল্ড গ্লাস গুলাকে ইউজ করতে পারি। সাথে আমরা কি ব্যবহার করি, এই তো সাথে আমরা ব্যবহার করি যে Na2CO3, সোডা অ্যাশ আর SiO2। তো এগুলা কি ইউজ করি আমরা, এগুলা ইউজ করে আমরা মূলত কাঁচামাল হিসেবে ইউজ করি। এরপর আমরা কি করি, এটাকে চূর্ণ বিচূর্ণ করি। ওই যে তুমি আগের কাঁচ আনছিলা, মানে কি তোমার এটাকে তো চূর্ণ বিচূর্ণ করা লাগবে, ছোট ছোট টুকরা পরিণত করা লাগবে। তো তুমি চূর্ণ বিচূর্ণ করলা, এরপর তুমি করা লাগে সব উপাদানগুলোকে একসাথে মিশ্রিত করলা। এই যে তোমার এতগুলো উপাদান, এগুলোকে তুমি একসাথে মিশ্রিত করলা। মিশ্রিত করার পর কি, তুমি এটাকে ট্রাঙ্ক করলা, ট্রাঙ্কে নিলা, নেওয়ার পর এটাকে গলানো হয়। দেখো এই যে এখানে তোমার এখানে গলানো হয়। সো গলানো হয়, সো গলানো হওয়ার পর অনেকগুলো স্টেপ যায়, যে একটা হচ্ছে অ্যানেলিং, তারপর ফিশিং, তারপর সংরক্ষণ, তারপর ব্যবহার। সো এই স্টেপ গুলো একটু মনে রাখবা। যে ফিনিশিংটা কি, ফিনিশিং হচ্ছে তোমার অনেক ইম্পর্টেন্ট। ফিনিশিংটা হচ্ছে আমার পোস্ট মডিফিকেশন। পোস্ট মডিফিকেশন মানে এই যে তোমার এই জিনিসগুলো, যে কাঁচে বুদবুদ আছে কিনা, বা কাঁচে তোমার কোনো গ্রিনিশ কালার আছে কিনা, এই জিনিসগুলো দেখার পর কোনো এক্সট্রা স্টেপ লাগবে কিনা, সেটা হচ্ছে আমাদের ফিনিশিং এর মধ্যে পড়ে। সো এরপরে আমরা এটা ব্যবহারের জন্য উপযুক্ত। সো আসো সামনের দিকে আগাইতে হলে, কাঁচের সম্বন্ধে আমরা অনেক আইডিয়া নিলাম। এখন হচ্ছে কাঁচের অনেক প্রকারভেদ আছে, যেটা মাঝে মাঝে আমাদের কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবা, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, যে কাঁচ আমরা কোথায় ব্যবহার করি, কাঁচ কয় টাইপের হয়, কোন কাজটা কোথায় ব্যবহার করা হয়। এই যে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোন কাজটাকে আমরা কোথায় ব্যবহার করি। তো দেখো, ব্যবহারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের। আর তোমাদের মাঝে মাঝে সংকেতটাও লাগতে পারে, সংকেতটা সবারটা থেকে তুমি একটা কমন স্ট্র্যাটেজির মাধ্যমে মনে রাখতে পারো। সো এটা একটু দেখি। তো ফার্স্ট হচ্ছে সফট গ্লাস আর হার্ড গ্লাস, এই দুটো নিয়ে একটু আলোচনা করি। তো সফট গ্লাসটা কখন, মনে রাখবা, সফট গ্লাসটা কোনটাকে বলা হয়, যখন তুমি সোডা অ্যাশ থেকে তুমি যখন কাঁচটাকে নর্মালি বানাও, সেটাকে বলা হয় সফট গ্লাস। ওকে, সোডা অ্যাশ মানে কি আমাদের Na2CO3। তুমি যখন Na2CO3 থেকে আমাদের কাঁচটাকে বানাও, সেটা নর্মালি সফট হয়। আর পটাশ গ্লাস, তুমি যখন K2CO3 থেকে নর্মালি বানাবা, তোমার পটাশিয়াম থেকে তুমি যখন বানাবা, তখন সেটা কিন্তু একটু হার্ড গ্লাস হয়। তো দেখো, সফট গ্লাসের আবার আরেকটা নাম আছে, সেটাকে কি, বোতল গ্লাস। অনেকে কিন্তু এটাকে বোতল গ্লাসও বলে। মানে কি, আমাদের যে নর্মালি আমরা যে বোতলগুলা বানাই, কাচের নর্মাল বোতলগুলা বানাই, সেগুলো কিন্তু এই সফট গ্লাস থেকে তৈরি হয়। সো এর ক্ষেত্রে কিন্তু একটা কি হয়, যে নর্মালি এই গ্লাসটা কিন্তু অধিক তাপে কি ফেটে যায়। So, তাপে কিন্তু সহজে ফাইটে যায় বা গলে যায়, যেটা হচ্ছে ধর্মতে লেখা আছে। এই খেয়াল করো একটু এখানে, এই যে এটা কিন্তু তাপে সহজে গলে যায়। অলসো এখানে কি হয়, মনে রাখবো, অলসো এখানে কি হয়, এটা কিন্তু তাপে ফেটে যায়। তো এটা তাপে কি হতে পারে, এটা তাপে কিন্তু ফেটে যায়। এটা একটু মনে রাখবে, যে গলে যায় অথবা ফেটে যায়। এর কারণে এটা আমরা নর্মালি এক্সট্রা তাপের কোনো কিছুতে ইউজ করি না, এটা আমরা তাপীয় কোনো বিক্রিয়া ভালো বা অন্য কোনো কাজে ব্যবহার করি না। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ওই ক্ষেত্রে আমরা ইউজ করি আমাদের যে পটাশ গ্লাসটা। পটাশ গ্লাসে কি হয় আমার, দেখো পটাশ গ্লাসে যেটা হয় আমার, এটা অধিক তাপে গলে, এটা অনেক অধিক তাপ লাগে। দেখো, এটা গলতে কিন্তু অধিক তাপ লাগে। তো এর কারণে যেহেতু এটা ফাইটে যায় না, এটা মনে রাখবে, এটা কিন্তু আবার ফেটেও যায় না। এর কারণে এটা আমরা মনে রাখবো, আমাদের যে বুলেট, তারপরে পিপেট, তারপরে বিকার, এগুলো তৈরি করার জন্য, মানে কাঁচের যন্ত্রপাতি তৈরি করা বা ল্যাবরেটরিতে আমরা যত ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি, সেখানে আমরা কিন্তু এগুলা ব্যবহার করি। তো এটা একটু মনে রাখবা। আর আমাদের নর্মাল কাজটা আমরা কোথায় ব্যবহার করি, গ্লাস টিউব বলো বা আমাদের অন্যান্য যেসব বলো, গ্লাস টিউব বলো বা গ্লাসের বোতল বলো, সেগুলো তৈরিতে আমরা নর্মাল গ্লাসটা ইউজ করি। সো এই হলো আমাদের সফট গ্লাস আর হার্ড গ্লাসের ডিফারেন্সিয়েশন। এখন দেখো এখানে কি একটু সাধারণ সংকেত একটু মনে রাখা লাগবে। দেখো, প্রত্যেকটা কাচের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখো, CaO, এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। জাস্ট তোমার মনে রাখা লাগবে কি, এটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট।
এটা হচ্ছে কি পটাশিয়াম ক্যালসিয়াম সিলিকেট, এটা হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম লেড সিলিকেট। প্রত্যেকটা গ্লাস মানে কিন্তু সিলিকেট। এই জিনিসটা মনে রাখবে, গ্লাস মানে হচ্ছে সিলিকেট। প্রত্যেকটা দেখো XSiO2 আছে, জাস্ট এটা মনে রাখবে। এটা হচ্ছে তোমার সোডিয়াম, আর এটা হচ্ছে কি পটাশিয়াম। নামের সাথে কিন্তু মিল আছে। পটাশ গ্লাস বলতেছে মানে কিন্তু পটাশিয়াম আছে। আর এটাকে বলতেছে সোডা গ্লাস মানে কিন্তু এখানে সোডিয়াম আছে। সো এর মাধ্যমে আমরা একটু মনে রাখতে পারি। এরপরে দেখো এই যে ফ্লিন্ট অপ্টিক্যাল অথবা লেড গ্লাস। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে চশমা তৈরিতে আমরা এই কাজটা ব্যবহার করি। চশমা তৈরিতে আমরা এটা ব্যবহার করি, যার জন্য এটা বলা হয় অপটিক্যাল গ্লাস। সো এই দেখো এই যে এটা ব্যবহার করার কারণ কি, এটা খুবই স্বচ্ছ, এটা খুবই স্বচ্ছ হয়। খুবই স্বচ্ছ হওয়ার কারণে আমরা যে চশমা বলি, মানে দেখো আমি চশমা পরে আছি, তো চশমাটা যদি ঘোলা হয় তাহলে কি আমি সামনে কিছু ঠিকভাবে দেখতে পারবো না? অবশ্যই। তো এর কারণে দেখো চশমার কাজ তৈরিতে কিন্তু, বা যে কোনো বৈদ্যুতিক বাল্ব বলো, সব জায়গায় এটা ব্যবহার করা হয়। তোমার এমসিকিউতে সব থেকে বেশি আসবে এইটাই, যদি আসে তাহলে তোমার এটাই আসবে যে তোমার চশমার কাজ তৈরিতে কোন গ্লাসটা ব্যবহার করা হয়। বা এটাও আসতে পারে, দেখো এটাও আসতে পারে যে ল্যাবরেটরি বুলেট পিপেট তৈরিতে কোন কাজটা ব্যবহৃত হয়। এইটা থেকে কিন্তু এমসিকিউ সব থেকে বেশি আসে। তো আসলে সামনের দিকে একটু আগাই। তো এটা সংকেতটা কি দেখো, এখানে কি আছে, এখানে সোডিয়াম তো আছে। দেখো আগেরটা একটু দেখো, সফট গ্লাসে সোডিয়াম ছিল, হার্ড গ্লাসে পটাশিয়াম ছিল। অপটিক্যাল গ্লাসে সোডিয়ামও আছে, পটাশিয়াম আছে, সাথে এক্সট্রা একজন, সেটা কি লেড। সো লেড কিন্তু এখানে এক্সট্রা থাকে, লেড থাকার কারণে কিন্তু এটা খুবই স্বচ্ছ হয়ে যায় একটু। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবো আমাদের। সামনের দিকে আগে দেখো অনেক টাইপের গ্লাস আছে। এখন এখান থেকে দেখো একটু যে এই জায়গাটায় ফোকাস করা গেছে, কালারফুল বা রঙিন গ্লাস। তো রঙিন গ্লাসটাকে যে তোমাকে একটু আগে বলছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট আয়ন থাকলে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডি ব্লক মৌল থাকলে তোমার গ্লাসটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়ে যায়। তো দেখো এই যে রঙিন গ্লাসের কারণটা কি, এটা একটু মনে রাখবা। যে রঙিন গ্লাসের কারণটা কি, রঙিন গ্লাসের কারণটা হচ্ছে আমার মূলত ডি ব্লক মৌল। এটার কারণটা কি আমার, এটার কারণটা হচ্ছে আমার ডি ব্লক মৌল। এটা মনে রাখবা যে ডি ব্লক মৌল থাকার কারণে আমার মূলত এই যে তোমার যে গ্লাস গুলো, এটা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয়। এই যে তোমাকে একটু আগে বলছিলাম, তোমাকে একটু আগে বলে আসছি আমি যে এফইও আর Fe2O3, দেখো এফইও আর Fe2O3 এটা থাকলে কি হয়, আমার গ্লাসটা একটু গ্রিনিশ হয়ে যায়। এটা থাকলে কি হয়, আমার গ্লাসটা একটু গ্রিনিশ ভাইব চলে আসে। তো এরকম কপার থাকলে একটু নীল ভাব চলে আসে, ক্রোমিয়াম থাকলে অন্য একটা কালার। সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকলে ডিফারেন্ট ডিফারেন্ট একটা কালার চলে আসে। তো কপারটা কি, তো বলে রাখি একটু যে কপার থাকলে নর্মালি আমার একটা ব্লুইশ একটা আছে। সো এটা কিন্তু আমাকে একটা ব্লুইশ একটা টোন দেয় আমাদের যে গ্লাসের মধ্যে। সো এটা আমরা কোথায় নর্মালি আমাদের যদি কোনো পারপাস লাগে, যে আমাদের যেখানে গ্রিন গ্লাস লাগবে বা ব্লু গ্লাস লাগবে, তখন আমরা এগুলা তৈরি করি নর্মালি। তো এরপর দেখো, এরপর হচ্ছে যে আমাদের যে অন্যান্য গ্লাস গুলো নিয়ে একটু আলোচনা করি। এরপর দেখো এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, বেরো সিলিকেট গ্লাস। আমরা কিন্তু সিরিয়াল যাচ্ছি, দেখো আগে কিন্তু এটা আলোচনা করলাম, তারপর সিরিয়ালে এখানে আসলাম। বেরো সিলিকেট গ্লাস, বেরো সিলিকেট গ্লাসটা কিন্তু অনেক 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 শক্তিশালী হয়। তো এর কারণে আমরা যখন বুলেট পিপেট যেগুলো ব্যবহার করি না, আমাদের যে ল্যাবরেটরি ব্যবহার, মনে রাখবো আমাদের ল্যাবরেটরি, আমাদের ল্যাবরেটরি আমরা ল্যাবরেটরিতে যত কিছু ব্যবহার করি তা নর্মালি আমাদের এই যে এটা হয়ে থাকে। সো বেরোসিলিকেট গ্লাসটায় কি থাকে আমাদের, মনে রাখবা বেরিয়াম থাকে। বেরোসিলিকেট গ্লাসের স্পেশালিটি কি, এখানে আমাদের বেরিয়াম থাকে। তো বেরিয়াম থাকার ফলে এটা খুবই শক্ত হয়। দেখো এটা কিন্তু লেখা আছে যে খুবই শক্ত এবং খুবই তাপ সহনশীল, খুবই তাপ সহনশীল এবং খুবই শক্ত। এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, এবং আরেকটা জিনিস, এটা কিন্তু রাসায়নিক বিকারক প্রতিরোধী। রাসায়নিক বিকারক প্রতিরোধী এর কারণে রাসায়নিক বিক্রিয়া এটাকে সব থেকে বেশি ইউজ করা হয়। এটা কিন্তু রাসায়নিক বিকারক প্রতিরোধী। রাসায়নিক বিকারক প্রতিরোধী হওয়া মানে কি, এটা মানে ল্যাবরেটরিতে তুমি যা দ্রবণ নিয়ে কাজ করো না কেন, এটা ওইটাকে এফেক্ট করবে না। তো যেহেতু এফেক্ট করবে না, তাহলে তো এটা আমার জন্য বেটার। যদি আমার গ্লাসটা আমার দ্রবণের সাথে বিক্রিয়া করে ফেলে, তাহলে তো আমার লাভ হলো না, টাইনা তো লাভ হলো না, ওটা তো আমার বিক্রিয়া কইরা ফেলাইলো। তো এর জন্য কিন্তু এটার ব্যবহার সব থেকে বেশি করা হয়। এরপরে দেখো আমাদের যে ফাইবার গ্লাসটা আমরা কোথায় ব্যবহার করি, তাপ ও বিদ্যুৎ অপরিবাহী হওয়া এগুলাকে ঝালর এবং পশমী বস্তুতে ব্যবহার করি। তো আরেকটা জিনিস বলে দেখো, এই যে আমাদের যে এই গ্লাসটাকে আমরা নর্মালি যে আমাদের যে অনেকগুলো গ্লোবস আছে না, ল্যাবরেটরিতে আমরা অনেক টাইপের গ্লোবস ইউজ করি। সো গ্লোবস তৈরিতে মাঝে মাঝে আমরা এটাকে ব্যবহার করি। ওকে, এটাকে আমরা মাঝে মাঝে গ্লোবস তৈরিতে ব্যবহার করি, কারণ এই গ্লোবস গুলো হয় কি তাপ আর বিদ্যুৎ অপরিবাহী হয়। তো তুমি যদি ল্যাবরেটরিতে এমন কোনো কাজ করো যেখানে তাপ অনেক হাই টেম্পারেচার বা ইলেকট্রিসিটির কাজ আছে, তখন তুমি এই গ্লোবস গুলো ইউজ করতে পারো। এরপরে দেখো এই যে অপাল গ্লাস। অপাল গ্লাসটা কি, দেখো এটা হচ্ছে বাতির শেড তৈরিতে ব্যবহার করে। এটা একটু মনে রাখবা যে এটা আমরা কখন ব্যবহার করি, এটা আমাদের বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয়। আর আরেকটা চশমার গ্লাস হিসেবে আরেকটা আছে যে ক্রুক গ্লাস। সো ক্রুক গ্লাস বা সেরিয়াম গ্লাস। তো সেরিয়াম গ্লাস মানে কি, সেরিয়ামটা কি, এটা হচ্ছে আমাদের সেরিয়াম। তো দেখো এই যে যেমন কথা তেমন কাজ, এখানে কিন্তু সেরিয়াম আছে আমাদের। তো দেখছো যে আমাদের যে চশমার তৈরিতে কিন্তু অপটিক্যাল গ্লাস ইউজ করি, মাঝে মাঝে আমাদের সেরিয়াম গ্লাসও ইউজ করা হয়। দুই টাইপের গ্লাসই আমরা কিন্তু চশমায় ব্যবহার করে থাকি। সো এটা একটু মনে রাখবে যে চশমা তৈরিতে আমরা নর্মালি
কি ব্যবহার করে থাকি? আমরা নর্মালি সেরিয়ামও ইউজ করে থাকি, আবার আমরা অপটিক্যালও ইউজ করে থাকি। সো অপটিক্যাল গ্লাস বা সেরিয়াম গ্লাস দুইটাই ইউজ করে থাকি। অপটিক্যাল গ্লাস কি ব্যবহার করা হয়? লেড অক্সাইড, পিবিও, এই যে লেড অক্সাইড ব্যবহার করা হয়। আর আমাদের যে এই গ্লাসটা কি ব্যবহার করা হয়? সেরিয়াম গ্লাসে সেরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আই গেস গ্লাস সম্বন্ধে আমাদের একটা ভালো আইডিয়া আসছে। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আমাদের এই যে ল্যামিনেটেড সেফটি গ্লাস। সো ল্যামিনেটেড সেফটি গ্লাস কি? মনে রাখবা যে এটা এটা যেহেতু আমাদের টুকরে টুকরে হয়ে প্লাস্টিকের ধারা আটকে থাকে, এই যে দেখো এটা কি, এটা আঘাতে সহজে ভাঙে না। তো এটা যেহেতু আঘাতে সহজে ভাঙে না, এটা একটা ভালো, এটা কোথায় ব্যবহার করা যায় তাহলে বলতো? যেহেতু আঘাতে ভাঙে না, অবশ্যই গাড়ির উইন্ডশিল্ডে ব্যবহার করা যায়, মানে গাড়ি আমরা যখন চালাই, গাড়ির যতগুলো গ্লাস, ওইগুলো গ্লাসে কিন্তু এগুলো ব্যবহার করা সব থেকে বেশি সেফ। এর জন্য দেখো আমাদের মোটর গাড়িতে এটা ব্যবহার করা হয়, মনে রাখবা। আরেকটা জিনিস, এর যে নামটা দেখো, এর নামটা কি? ল্যামিনেটেড সেফটি গ্লাসটা। এর কারণে আমরা মাঝে মাঝে ল্যাবরেটরিতে ল্যামিনার ফ্লোতে এটাকে ব্যবহার করি, মনে রাখবা। এটাকে আমরা মাঝে মাঝে ল্যামিনার ফ্লো, যেটা হয় আমাদের ল্যাবরেটরিতে একটা যন্ত্র আছে যে ল্যামিনার ফ্লো মেশিন, সেই ল্যামিনার ফ্লো মেশিনে আমরা মাঝে মাঝে এই যে ল্যামিনেটেড গ্লাসটা ব্যবহার করি। সো গ্লাস সম্বন্ধে আমরা অনেক ডিটেলস আলোচনা করলাম, এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ আসতে পারে, এগুলো একটু দেখে যাবা পরীক্ষা যাওয়ার আগে। এরপর দেখো সিরামিক। সিরামিকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যে সিরামিকে কিন্তু অনেক এমসিকিউ আসে, প্লাস এর থেকে অনেক সংকেত আসে। সিরামিক থেকে অনেক টাইপের সংকেত আসে। তো আসলে সিরামিকটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। তো সিরামিকটা কি দেখো, সিরামিকের প্রধান কাঁচামালটা আমরা একটু দেখি। সিরামিকের প্রধান কাঁচামাল হচ্ছে তিনটা। কয়টা? এটা মনে রাখবে যে সিরামিকের প্রধান কাঁচামাল কয়টা? আমাদের সিরামিকের প্রধান কাঁচামাল হচ্ছে আমাদের তিনটা। তো তিনটা কাঁচামাল কি কি দেখো। একটা হচ্ছে আমাদের কাদামাটি, এটার আরেকটা নাম আছে, মনে রাখবে এটার আরেকটা নাম আছে, সেটা কি? এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় যে চায়না ক্লে। এটা মনে রাখবে, এটার নাম হচ্ছে চায়না ক্লে। মাঝে মাঝে এমসিকিউ চলে আসে যে নিচের কোনটি আমাদের সিরামিকের মূল উপাদান, সেটা হচ্ছে চায়না ক্লেও বলা হয় কিন্তু। এই যে ক্লে নাম, যেটাকে বলা হয় চায়না ক্লে, কাদামাটি বা চায়না ক্লে। আরেকটা কি? আরেকটা ফেলসপার। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফেলসপার। ফেলসপার অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেলসপার কি সেটা একটু পরে বলতেছি আমি। আরেকটা হচ্ছে বালি বা ফ্লিন্ট। সো এটাকে আমরা বালি বলা হয়, অনেকে কিন্তু আবার সিলিকাও বলে। তো অনেকে কিন্তু আবার সিলিকাও বলে থাকে। সো এটা একটু সেফ থাকবা, যে বালিকে আবার অনেকে সিলিকাও বলে থাকে। সো এটাও কিন্তু আমার যে সিরামিক, এটার প্রধান উপাদান হিসেবে কাজ করে। এখন আসো প্রত্যেকটা উপাদানকে দেখি যে কোনটার মধ্যে কে কে ইউজ করা যায়। দেখো ক্লে হিসেবে আমরা নর্মালি এই তিনটাকে ইউজ করে থাকি। ক্লে হিসেবে আমরা নর্মালি এই তিনটাকে ইউজ করে থাকি। একটা হচ্ছে ক্যালিওলাইট, আর একটা হচ্ছে বেইডেলাইট, আর একটা হচ্ছে মন্ট্রোলোলাইট। তো দেখো এই তিনটা আমরা নর্মালি ইউজ করে থাকি। এখন এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি দেখো, এখান থেকে এমসিকিউ আসার কারণটা কি দেখো। এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট যে সংযুক্তি। দেখো সবগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস সেম আছে, Al2O3 SiO2 H2O, ঠিক আছে, এটাও Al2O3 SiO2 H2O। বাট এদের স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে 1:2:2। তো এটা আমি কিভাবে মনে রাখতাম? এটা আমি মনে রাখতাম এভাবে, যে প্রত্যেকটাই তো অ্যালুমিনিয়াম সিলিকেট আর হাইড্রোজেন, পানি পানি থাকবেই। আমি মনে রাখতাম কি, ফার্স্টেরটা যেটা, সেটা আমার সংযুক্তি আকারে আমি মনে রাখতাম। ফার্স্টেরটা হচ্ছে আমার 1:2:2, এটা মনে রাখতাম। সেকেন্ড টাইম মনে রাখতাম 1:3:1। আর থার্ড এর টাইম মনে রাখতাম যে 1:2:3। এভাবে মনে রাখতাম আমি, যে এভাবে আরেকটু মনে রাখতাম যে কে বি আর হচ্ছে এম। ওকে, কে বি এম এভাবে মনে রাখতাম, যে আমাদের কি ক্যালিওলাইট, তারপর হচ্ছে বেইডেলাইট, আর এটা হচ্ছে মন্ট্রোনোলাইট, মন্ট্রোনো রিনোনাইট। ওকে, মন্ট্রোনো রিনোনাইট। সো এই তিনটা আমরা এভাবে সংকেত আকারে মনে রাখতে পারি চাইলে। আর জিনিস কিন্তু একই, Al2O3 SiO2 H2O, জাস্ট এক একটা অনুপাতের মধ্যে ডিফারেন্স। সেটা কিন্তু মাঝে মাঝে আসতে পারে, এই এমসিকিউ যদি আসে তাহলে কিন্তু অনেক হার্ড হয়, এই টাইপের এমসিকিউ গুলা মনে রাখাটা একটু টাফ হয়। সো এইভাবে মনে রাখতে চাইলে একটু বেশি মনে রাখা যায়। তো দেখো সিরামিকের সামনে আগে ফেলসপার। ফেলসপারটা অনেক ইম্পর্টেন্ট, যে ফেলসপার কিন্তু তিন টাইপেরই হয়। ফেলসপার তিন টাইপের হয়, একটা কি, একটা হচ্ছে পটাশ ফেলসপার, একটা হচ্ছে সোডা ফেলসপার, একটা হচ্ছে লাইম ফেলসপার। নাম দ্বারাই বুঝতে পারতেছো। পটাশ ফেলসপার, সেখানে থাকবে কি K2O Al2O3 ইন্টু 6 অণু পানি, মানে 6 অণু সিলিকা, সরি। আর সোডায় থাকে কি Na2O, লাইমে থাকে কি CaO। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে কি দেখো, এই পার্টটা, এই পার্টটা কিন্তু আমার সবার ক্ষেত্রে কমন। দেখো এই পার্টটা আমার সবার ক্ষেত্রে কমন। জাস্ট ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে জাস্ট আমাদের ডিফারেন্স। যখন তুমি বলতেছো পটাশ, তখন কিন্তু এটা K2 পটাশিয়াম। যখন তুমি বলতেছো সোডিয়াম বা সোডা অ্যাশ, তখন তুমি Na আসতেছো। আর যখন তুমি লাইম বলতেছো, তখন কিন্তু তোমার আলটিমেটলি এটা ক্যালসিয়াম আইসা পড়তেছে। যখন যেটা, তখন কিন্তু সেটা। বাট এই পার্টটা কিন্তু সবার সেম। ফেলসপারের সংকেত কিন্তু মাঝে মাঝে আমাদের এসে পড়ে। ওকে, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিছো সবাই, তোমরা কিন্তু জানো যে জ্ঞানমূলক কিন্তু মাঝে মাঝে এটা চলে আসতো। যদি কোশ্চেন ব্যাংক দেখে থাকো, দেখবে এরকম টাইপের কোশ্চেন গুলো আসে। তো ফেলসপার নামগুলো একটু মনে রাখা লাগবে, এমসিকিউ তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো সিরামিক আমরা উৎপাদন করি কিভাবে। এই যে এতক্ষণ তো আমরা দেখলাম যে তিনটা আমাদের প্রধান কাঁচামাল, কাদামাটি, ফেলসপার, বালি, তিনটা প্রধান। কাদামাটি কোন টাইপের হওয়া পসিবল, ফেলসপার কি কি টাইপের হওয়া পসিবল। এখন আসলে আমরা কিভাবে উৎপাদন করি সেটা একটু দেখে নেওয়া যাক।
ফার্স্টে আমরা করি কি দেখো, আমাদের যে মানে মেইন যে উপাদানগুলো, এই যে চায়না ক্লে, সিলিকা আর ফেলসপার, এই তিনটাকে আমরা নেই, পানির সাথে মিক্স করে, দেখো পানির সাথে মিক্স করে আমাদের স্লিপ প্রস্তুত করি একটা। সো এটাকে পানির সাথে যখন বিক্রিয়া করানো হয় তখন যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় স্লিপ। এই স্লিপটাকে ফার্স্টে আমরা ফিল্টার থেকে নেই, ফিল্টার থেকে নিয়ে কাইটে কেটে একটা ফিল্টার কেক বানাই, দেন এটাকে শোভিং করা হয়, তারপর ব্ল্যাঙ্ক প্রসেস করা হয়, তারপর সিরামিক বানানো হয়। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমার কিন্তু মেইন ইম্পর্টেন্ট এগুলো, এগুলো মনে রাখাই লাগবে। তো আসো সামনের দিকে আগে একটু। কাগজ, এখন একটা কথা হচ্ছে কাগজ, কাগজ কিন্তু আমাদের অনেক মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য টপিকের মধ্যে একটা, কারণ আমরা দৈনন্দিন জীবনে সবাই কাগজ ইউজ করি। তো কাগজটা কি, কাগজটা মেইন তৈরি হয় কার দ্বারা, কাগজটা কিন্তু মূলত সেলুলোজ দ্বারা তৈরি হয়, এটা মনে রাখা লাগবে। কাগজ তৈরি হয় প্রধানত কি দ্বারা, সেলুলোজ দ্বারা। এই দেখো এখানে দেওয়াই আছে যে মূল উপাদান কি, কাগজ উৎপন্ন হয় মূল উপাদান সেলুলোজ নামক প্রাকৃতিক পলিমার দ্বারা। তো দেখো কাগজ উৎপন্ন করি আমরা কার দ্বারা, আমরা মূলত কাগজ উৎপন্ন করি সেলুলোজ দ্বারা। ওকে, তো সেলুলোজ দ্বারা আমরা কাগজ তৈরি করি। আর কাগজের আরেকটা নাম কি, কাগজের আরেকটা নাম আছে পাল্প, মনে রাখবা কাগজের আরেকটা নাম আছে পাল্প, কারণ পাল্প থেকে আমরা মূলত কাগজটাকে বানাই। যেটা হচ্ছে প্রসেসড পাল্প, সেটাকে আমরা বলি কাগজ। প্রসেসড পাল্পকেই বলা হয় কি আমাদের কাগজ। এখন নর্মালি আমরা তিন টাইপের পাল্প আছে আমাদের, সেটাকে কি আসলে যদি এখানে তিন টাইপের পাল্প, আমরা নর্মালি তিন ধরনের রাসায়নিক পাল্প ব্যবহার করে থাকি। সেটা কি, একটা হচ্ছে সালফেট পদ্ধতিতে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে সালফাইড পদ্ধতিতে, আর একটা হচ্ছে সোডা পাল্প পদ্ধতিতে। সব থেকে বেশি ইউজ হয় আমাদের সোডাটাই, মেবি সোডাটা আমাদের সব থেকে বেশি ইউজ করা হয়, কারণ সোডা অ্যাশ সব থেকে ইজি তো পাওয়া, এই জন্য নর্মালি আমরা এটাই ইউজ করি। সালফেটটা অনেকে ইউজ করে, আবার সালফাইডটাও অনেকে ইউজ করে, ডিপেন্ড করে পেপার কোয়ালিটির উপর। সবকিছু ডিপেন্ড করে আমাদের পেপার কোয়ালিটির উপর। আর মনে রাখবা কাগজ এটাও কিন্তু রিফাইন করা যায়, এটাও কিন্তু আমাদের রিফাইনেবল, বরাবর এটাও আমাদের রিফাইনেবল। ওকে, বা আচ্ছা এটা কিন্তু রিফাইন, বরাবর কাঁচ রিসাইকেল করা যায় আর কাগজ রিফাইন করা যায়। রিফাইন জিনিসটাকে আর রিসাইকেল জিনিসটার মধ্যে ডিফারেন্সটাকে, রিসাইকেল মানে আবার ব্যবহার, আর রিফাইন মানে কি তোমার এটাকে একটু ফাইন করে, ফাইন টুইনিং করে তারপর ইউজ করা যাবে। যেমন দেখো তুমি মনে করো একটা কাগজে লেখা ফেলাইছো, এখন তুমি এই কাগজটাকে ইজি তুমি যদি অন্য অন্য মানে কাঁচামালের সাথে মিলিয়ে দাও, তাহলে কি অন্যান্য কাঁচামাল গুলো নষ্ট হয়ে যাবে না, ওই কালারটা অন্যগুলোকে প্রভাবিত করে ফেলবে না? এর কারণে আমরা করি কি, কাগজটাকে যদি তুমি লেখা কাগজ থাকে সেটাকে আগে রংটাকে দূর করা হয়, তারপর হোয়াইট কাগজটাকে ইউজ করা হয়। তো দেখো এর জন্য বলা হয় ফার্স্টে, দেখো ফার্স্টে কি করা হয়, কাঁচামাল বাঁশ কাঠ বা এর সাথে তুমি মনে করো অন্যান্য যে কাগজ আছে ওগুলাকে নিয়ে টুকরা করলাম। ফার্স্টে আমাদের কি স্টেপ, ফার্স্ট স্টেপটা কি দেখো, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা টুকরা টুকরা করবো এগুলাকে। টুকরা করলে কি হবে, এগুলাকে ফার্স্ট আমরা ডাইজেস্টারে দেবো। সো ডাইজেস্টারে যখন দেবো, ডাইজেস্টারে কি হবে, এগুলো ডাইজেস্ট হবে বরাবর। ডাইজেস্টারে আমার এগুলো কি হবে, সবগুলো ডাইজেস্ট হবে। ডাইজেস্ট হওয়া মানে কি, সবগুলো মিলে একটা মন্ড তৈরি করবে। এরপর আমরা এর সাথে কুকিং লিকার অ্যাড করি। ওকে, আমরা কি অ্যাড করি এখানে, কুকিং লিকার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসবে যে আমরা কুকিং লিকার ব্যবহার করি কোথায়, আমরা কুকিং লিকার ইউজ করি আমাদের যে কাগজ শিল্পে। সো কাগজ শিল্পে এই কুকিং লিকারটা ইউজ করা হয়। কুকিং লিকারটা করে কি, আমার ডাইজেস্টটাকে করতে সাহায্য করে, এবং মূলত এটা অন্যান্য যে আনডিজলভ যে উপাদানগুলো থাকে, যেমন সেলুলোজ ডিজলভ করা কঠিন, তারপর এই যে আমাদের যে আগের যে কাগজগুলো বাঁশটা, সেগুলো তো নর্মালি ডাইজেস্ট হওয়া অতটা ইজি না। তো ওগুলাকে ওরা ভাঙতে সাহায্য করে কুকিং লিকারটা। এরপর করা হয় কি দেখো, এরপর করা হয় দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে ফিল্টার করা হয়, একটা হচ্ছে ধোয়া হয়। এই পর্যন্ত বুঝলাম, এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট। এরপর দেখো, এরপরে এই যে বিরঞ্জন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাকে যে বলছিলাম যে নতুন করে আমাদের যে নতুন কাগজগুলো থাকে মানে ইউজড কাগজ, রিফাইন করব আমরা যেটাকে, সেই কাগজগুলোকে আমরা এই স্টেপে অ্যাড করি। আর তোমার যদি এই স্টেপে কোনো ঝামেলা হয়, মনে করো তুমি ল্যাবরেটরিতে মানে তুমি মনে করো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো, এখন কাজ করতে করতে তোমার কাগজের মধ্যে কিন্তু অনাকাঙ্ক্ষিত বস্তু চলে আসলো, তখন কালারটা নষ্ট হয়ে যাবে না? ওই কালারটা ঠিক করার জন্য আমরা বিরঞ্জন প্রক্রিয়া ইউজ করি। এখন এখানে বলবা যে বিরঞ্জন প্রক্রিয়া আমরা কি কাকে কাকে ইউজ করি, এটা একটু জানা লাগবে। যে আমাদের যে বিরঞ্জন, আমাদের যে বিরঞ্জন প্রক্রিয়া আমরা কাকে কাকে ইউজ করি, এটা একটু আমাদের জেনে রাখা লাগবে। বিরঞ্জন প্রক্রিয়া মনে রাখবা, আমরা নর্মালি ব্লিচিং পাউডার যেটা আমাদের CaOCl, এটাকে আমরা ইউজ করতে পারি, যেটাকে আমরা বলি কি ব্লিচ। আমরা ব্লিচ ইউজ করতে পারি নর্মালি। বাট এর থেকে সব থেকে বেশি আমরা আমরা যেটা ইউজ করি আমাদের যে ইন্ডাস্ট্রিতে আমরা সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের H2O2, এটাকে বলা হয় পারঅক্সাইড। সো পারঅক্সাইডটাকেও কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করি। সো ব্লিচ বা পারঅক্সাইড এটা আমরা নর্মালি ইউজ করে থাকি। এটা একটু মনে রাখবে, এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ। আর এখানে কি হয় দেখো, এই যে এখানে আবার আমরা ব্ল্যাক লিকার তৈরি করি, সেটাকে বিরঞ্জন করি, আবার মানে সেটাকে বিজারণ করি, সাথে সাথে আবার পুনর্ব্যবহারযোগ্য লিকার তৈরি করি। এই লিকারটাকে কি আবার আমরা এই যে লিকারটাকে আবার এই সেলুলোজে দেই, এটাকে আমরা আবার এই স্টেপে দেই, এটা আবার আমাদের কাগজ তৈরি করার জন্য ব্যবহৃত হয়। সো আই গেস কাগজ সম্বন্ধে ক্লিয়ার। কাগজের মেইন জিনিসটা মনে রাখবো যে তিন পদ্ধতিতে আমরা পাল্প বা কাগজ তৈরি করতে পারি। এর মধ্যে সব থেকে বেশি ইউজ করি আমরা সোডা পাল্প পদ্ধতিটা। আচ্ছা সামনে আগে দেখো, দেখো কথা হচ্ছে সিমেন্ট। সো
এখানে একটু তোমরা এই জিনিসটা দেখে না, এখানে একটু দেখা দেখো যে কি তুমি বোঝো কিনা। আচ্ছা চলো আমরা তাহলে সামনের স্লাইডে যাই। সো এই দেখো আমরা এখন সিমেন্ট নিয়ে আলোচনা করবো একটু। তো আমরা এতক্ষণ পাল্প নিয়ে আলোচনা করলাম বা কাগজ নিয়ে আলোচনা করলাম, আমরা প্রাকৃতিক গ্যাস থেকে কিভাবে আমরা ইউরিয়া উৎপাদন করি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো আমাদের সিমেন্ট নিয়ে। তো সিমেন্ট কিন্তু আমাদের দৈনন্দিন জীবন ব্যবহৃত ওয়ান অফ দা বেস্ট উপাদান। মানে সিমেন্ট যদি না না থাকতো তাহলে কিন্তু এখনকার যে বিল্ডিং গুলো সেগুলো হতো না, বা এই যে স্ট্রাকচার গুলো দাঁড়ানো, কোনো স্ট্রাকচারে কিন্তু ঠিকভাবে দাঁড়ানো যেত না। তো সিমেন্টটা দেখো, সিমেন্ট হচ্ছে আমাদের ওয়ান অফ দা বেস্ট উপাদান। এখন সিমেন্টটা কিভাবে উৎপাদন করা হয় সেটা নিয়ে আমরা একটু দেখি। দেখো, সো বাজারে 4 টাইপের সিমেন্ট প্রচলিত আছে। এটা এর মানে এটা যে অ্যাঙ্কর সিমেন্ট, অন্যান্য সিমেন্ট ওই ব্র্যান্ডের না, সেটা হচ্ছে 4 টাইপের সিমেন্ট হয় আমাদের। 4 টাইপের সিমেন্ট কি কি দেখো। একটা হচ্ছে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা নর্মাল আমরা সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। এরপর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের পজুওয়ালানা সিমেন্ট সিমেন্ট। সো দেখো এই যে পজুওলানা সিমেন্ট, এটা নর্মালি খুবই কম ব্যবহার করা হয়। আমরা নর্মালি সব থেকে বেশি ব্যবহার করি আমরা পোর্টল্যান্ড সিমেন্টটাই। এটা দেখো, এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এই যে সিমেন্টটা, এটা আমরা সব থেকে বেশি ইউজ করি। সো এটা মনে রাখবা যে আমরা যখনই সিমেন্ট দিয়ে কোনো কোশ্চেন আসবে তখনই তুমি বাই ডিফল্ট বুঝে নেবে তোমাকে পোর্টল্যান্ড সিমেন্টের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। ওকে, তোমাকে বাই ডিফল্ট ধরে নেওয়া যে তোমাকে পোর্টল্যান্ড সিমেন্ট সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তো এরপর দেখো ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট। তো তুমি একটা আইডিয়া পাচ্ছ নাম থেকে যে এখানে আমরা কি ব্যবহার করি। ক্যালসিয়াম অ্যালুমিনেট মানে অবশ্যই ক্যালসিয়াম আছে, অবশ্যই আমার অ্যালুমিনিয়াম আছে, এই দুইটি উপাদান অবশ্যই এই সিমেন্টে আমরা ইউজ করি। আর 4 নাম্বার ক্ষয় রোধকারী সিমেন্ট। ক্ষয় রোধকারী সিমেন্ট আমরা কখন ব্যবহার করি? নর্মালি কিছু কিছু ওকেশন হয় যখন তোমার একটা চান্স থাকে যে কোনো ন্যাচারাল ক্যালামিটিতে তোমার এটা ক্ষয় হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি উপকূলের অঞ্চলে যেখানে সমুদ্রের স্রোতটা তোমার বিল্ডিং এ বা যে কোনো স্ট্রাকচারের উপর এসে ধাক্কা খায়, তখন আমরা যে টাইপের সিমেন্টটা ইউজ করি, আমরা তো সিমেন্ট ক্ষয় হয়ে যেতে পারে, তখন আমরা ক্ষয় রোধকারী সিমেন্টটাকে ইউজ করি। তবে দেখো এই যে যে কথাটা তোমাকে বলা, বাংলাদেশে উৎপাদিত সিমেন্ট পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যেই পড়ে। বাংলাদেশে আমরা যত সিমেন্ট বানাই তার সবগুলাই কি আমার পোর্টল্যান্ড সিমেন্টের আন্ডারে কিন্তু পড়ে। সো এটা আই গেস আমরা বুঝতে পারছি যে পোর্টল্যান্ড সিমেন্টের আন্ডারে কিন্তু আমার এটা পড়ে। সো আসলে তাহলে আমরা একটু সিমেন্ট কিভাবে উৎপাদন করা হয় ইন্ডাস্ট্রিতে সেটা একটু দেখে নিই। সো ফার্স্টে আমাদের যে লাইমস্টোন, তো আমরা যে এখানে লাইমস্টোনটা থাকে আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি এখানে। তো দেখো যে আমাদের যে লাইমস্টোনটা থাকে সেই লাইমস্টোনটাকে ভাঙা হয়। ফার্স্টে আমার থেকে লাইমস্টোনটাকে কালেক্ট করা হয়। সো লাইমস্টোন কালেক্ট। তো ফার্স্টে আমরা কি করি, আমরা ফার্স্টে লাইমস্টোন কালেক্ট করি এন্ড লাইমস্টোনটাকে ব্রেক করি। সো লাইমস্টোন কালেক্ট করলাম এন্ড লাইমস্টোনটাকে ব্রেক করলাম, ভালো কথা। এরপর আমরা কি করি, এটা থেকে আমরা র ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করি। এটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল। এরপরে আমরা র ম্যাটেরিয়ালটাকে কালেক্ট করি। এখন র ম্যাটেরিয়ালটা কালেক্ট করার পর আমাদের 2 টাইপের মিল আছে। একটা হচ্ছে যেটাকে র মিলটাকে ক্রাশ করা হয়, দেখো এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালটাকে আমাদের দেন ক্রাশ করা হয়। তো র ম্যাটেরিয়ালকে ক্রাশ করার জন্য আমাদের 2 টাইপের মিল আছে। একটা মিলে কি হয়, ফার্স্টে মনে করো একটা বড় একটা র ম্যাটেরিয়াল, মনে করো এটাকে আমি ভাঙে ছোট ছোট টুকরা করব। ছোট ছোট টুকরা করলাম, এবার ছোট টুকরা গুলোকে ভাঙে একদম গুঁড়ো গুঁড়ো করবো। এর জন্য আমাদের র মিল গুলো আছে। দেখো এই যে এটা হচ্ছে আমাদের যে র মিল গুলা। তো র মিল গুলা কি হয়, নর্মালি এই উপাদানগুলোকে ক্রাশ করা হয়। তো এই উপাদানগুলোকে যখন আমরা ক্রাশ করি তখন এখানে অনেকগুলা ক্রাশার থাকে। তো এগুলাকে আমরা বলি নর্মালি ক্রাশার। সো এই ক্রাশার গুলা থাকে, ক্রাশার গুলার কাজ কি আমার, ক্রাশার গুলার কাজ হচ্ছে এই যে আমাদের র মিল্ক ম্যাটেরিয়াল, যেগুলা র ম্যাটেরিয়াল গুলাকে ক্রাশ করা। এরপরে কি গুঁড়া গুঁড়া তৈরি হয়। তো এরপরে আমরা মূলত ক্লিং থাকে এখানে মাঝখানে, মাঝে মাঝে ক্লিন থাকে। সো এটাকে অনেকে ক্লিন বলে, অনেকে ক্লিঙ্ক বলে। সো ক্লিঙ্ক লিখি আপাতত। সো ক্লিং থাকে, ক্লিং দূর করার জন্য আমরা আবার ক্লিংকারে পাঠাই। সো ক্লিং যখন থাকে এটাকে দূর করার জন্য আমরা কি করি, এটাকে ক্লিংকারে পাঠাই। সো ক্লিংকারে যখন পাঠাই তখন এটা আমরা আমাদের এই র ম্যাটেরিয়ালটা একদম পিওর হয়ে যায়। র ম্যাটেরিয়ালটা যখন পিওর হয়ে যায় তখন আমরা সেকেন্ডারি অ্যাডিটিভস, মানে আমরা যদি নতুন করে মানে আমাদের যে সিমেন্টের মধ্যে কিছু অ্যাড করা দরকার তখন ওই জিনিসগুলো আমরা অ্যাড করি। তো ওই জিনিসগুলো অ্যাড করার ফলে আমরা দেন যে আমাদের সিমেন্টটা প্রস্তুত হয়। সিমেন্টটা প্রস্তুত হওয়ার পর আমাদের সিমেন্টটাকে আমরা স্টোরেজের মধ্যে দিই। এখন কথা হচ্ছে ভাইয়া এডিশনাল আমরা কি অ্যাড করি এমন সিমেন্টে। সিমেন্টটা যখন বানানো হয় ওই সিমেন্টটা তো পানি আসলেই মানে জমে যেতে পারে। সিমেন্টটা যাতে সাথে সাথে জমে না যায় তার জন্য আমরা এর সাথে অনেক কিছু অ্যাড করি, যেমন আমাদের জিপসাম অ্যাড করতে পারি আমরা। আমরা ফর এক্সাম্পল আমাদের জিপসাম অ্যাড করে থাকি। তো জিপসামটা কি, জিপসামটা হচ্ছে আমাদের দেখো CaSO4 ইন্টু 2 অনু পানি। সো আমরা নর্মালি জিপসাম অ্যাড করে থাকি। সো এই হচ্ছে কথা যে আমরা সিমেন্টের এই জিনিসগুলো আলোচনা করি। তো এখানে লেখা আছে, তোমরা একবার একটু দেখে নিই সবকিছু। আচ্ছা, তো দেখে নিয়েছি আমরা আই গেস। সো প্রত্যেকটা প্রসেসই ভালো ছিল। সো আসো আমরা সামনের স্লাইডে যাই তাহলে। সো এবার আছে পোর্টল্যান্ড সিমেন্ট। আমরা এতক্ষণ যে পড়লাম যে 4 টাইপের সিমেন্ট হয়, কিভাবে প্রসেস করি সেটাও দেখলাম। এখন হচ্ছে যে আমরা একটু আগে বলছি যে আমরা কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি ইউজ করি কোনটা, পোর্টল্যান্ড সিমেন্টটা। পোর্টল্যান্ড সিমেন্টে আমরা কি কি উপাদান ইউজ করি সেটা একটু দেখে নিই। দেখো পোর্টল্যান্ড সিমেন্টে আমরা মূলত যেসব উপাদানগুলো ইউজ করি সেগুলো হচ্ছে, দেখো আমাদের চুন থাকে। চুন মানে কি, ক্যালসিয়াম অক্সাইড। এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড। সো ক্যালসিয়াম অক্সাইড ইউজ করি, সিলিকা ইউজ করি, অ্যালুমিনা ইউজ করি, ম্যাগনেসিয়াম
ইউজ করি। সো ম্যাগনেসিয়ামটা কিভাবে ইউজ করি দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড ইউজ করি কিন্তু। আর অ্যালুমিনা, Al2O3 মানেই কিন্তু আমার অ্যালুমিনা। তো এরপর কি আয়রন অক্সাইড, সো আয়রন অক্সাইডের সংকেতটা একটু লিখে দিই আমরা, সেটা কি আমাদের Fe2O3। আয়রন অক্সাইডও ইউজ করি, আবার কি সালফার ট্রাইঅক্সাইড SO3, এই জিনিসগুলো ইউজ করি। তো দেখো কোনটা সংযুক্তি কত কিছু একটু দেখে নে। সব থেকে মেজর ইম্পর্টেন্ট উপাদানটা কি দেখো, ক্যালসিয়াম অক্সাইডটা আমাদের কিন্তু সব থেকে বেশি থাকে। সো ক্যালসিয়াম অক্সাইড, তারপর আমাদের সিলিকা, অ্যালুমিনা, এগুলো প্রত্যেকটা ইউজ করা হয়। সংযুক্তিটা একটু মনে রাখতে পারো, কারণ এটা থেকে মাঝে মাঝে এমসিকিউ আসতে পারে। সো এটা মাঝে মাঝে এমসিকিউ আসে, সো এটা একটু এমসিকিউর জন্য তুমি মনে রাখতে পারো। এবার দেখো সামনে যাই, চামড়া ট্যানিং, অনেক অনেক ভালো একটা মানে পড়ার জিনিস। সেটা হচ্ছে যে চামড়া ট্যানিং আমাদের দেশের জন্য কিন্তু মানে অনেক অহরহ ঘটে। যেমন দেখো কোরবানির সময় যখন চামড়া উৎপন্ন হয়, চামড়া কিন্তু ট্যানিং করা হয়, এবং এই চামড়াটাই কিন্তু পরবর্তীতে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ব্যবহার করা হয়, লেদার বলো বা অন্যান্য কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এর জন্য এই চামড়া ট্যানিংটাও কিন্তু আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা কিন্তু আমাদের একটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো দেখো চামড়া ট্যানিং পদ্ধতিটা, তো কাঁচা চামড়াকে ব্যবহার উপযোগী করার জন্য রাসায়নিক পদ্ধতিতে যে পাকা চামড়া রূপান্তর করার পদ্ধতিটাকে বলা হয় কি ট্যানিং। সো তোমাকে যদি কেউ বলে ট্যানিংটা কি, মানে নিচের কোনটি বলতে ট্যানিং বোঝানো হয়, ট্যানিংটা হচ্ছে মূলত আমরা কাঁচা চামড়াকে পাকা চামড়ায় রূপান্তর করবো। সো দেখো ট্যানিংটা আসলে কি, চামড়া কাঁচা থাকবে, সেই কাঁচা চামড়া থেকে আমরা পাকা চামড়ায় রূপান্তর করবো, সেটাকে বলা হয় কি আমাদের ট্যানিং। এখন ট্যানিং আমরা করি দুই পদ্ধতিতে। দেখো ট্যানিং কয় পদ্ধতিতে করা হয়, ট্যানিং করা হয় আমাদের দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে আমাদের উদ্ভিজ্জ ট্যানিং, আর একটা হচ্ছে খনিজ ট্যানিং। তো উদ্ভিজ্জ ট্যানিং হচ্ছে একটা, আরেকটা হচ্ছে খনিজ ট্যানিং, দুইটাই করা হয়। তো দুইটাকে আমরা একটু ধাপে ধাপে দেখার ট্রাই করি। সো উদ্ভিজ্জ ট্যানিং যেটা, সেটাকে নর্মালি আমাদের কিউরিং প্রসেসে করা হয়। আর খনিজ ট্যানিং যেটা, সেটাকে বলা হয় ক্রোম ট্যানিং। দেখো ক্রোম ট্যানিং, এই ক্রোম ট্যানিং কেন বলা হয় মনে রাখবে, এখানে ক্রোমিয়াম ব্যবহার করা হয়। ক্রোম ট্যানিং বলার একটা কারণ হচ্ছে, এখানে আমরা মূলত ক্রোমিয়াম ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে আমাদের Cr2SO4 3, আমরা নর্মালি Cr2SO4 3 ব্যবহার করি, এর জন্য এটাকে বলা হয় ক্রোম ট্যানিং। সো ক্রোম ট্যানিং একটা, আরেকটা হচ্ছে উদ্ভিজ্জ ট্যানিং, যেটা আমরা নর্মালি NaCl এর মাধ্যমে মাঝে মাঝে করে থাকি। তো দেখো এটা আমরা কিভাবে করি। তো ফার্স্ট স্টেপে দেখো আমাদের প্রসেসটা কি হয়। ফার্স্টে আমরা কাঁচা চামড়া কালেক্ট করি, এই যে কোরবানির সময় যখন গরু টরু কাটা হয়, তখন আমরা কিন্তু এই যে কাঁচা চামড়া গুলো কালেক্ট করি। কালেক্ট করার পর করা হয় এগুলোকে ফার্স্টে কিউরিং করা হয়। সো ফার্স্টে কি করা হয়, কিউরিং করা হয়। তোমরা আই গেস ফার্স্ট পেপারের 5 অধ্যায় একটা জিনিস পড়ে আসো যে কিউরিং করা কি, লবণের মাধ্যমে কিউরিং করা হয়, যেমন মাছের ক্ষেত্রে কিউরিং হয়। সো আমরা সোডিয়াম ক্লোরাইড, আমরা কাকে দিয়ে কিউরিং করি দেখো, আমরা কিউরিং করি সোডিয়াম ক্লোরাইড দিয়ে। সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা কিউরিং করলাম। কিউরিং করার পর, কিউরিং করলে লবণ করলে কি হয়, এটাকে তো পানি অ্যাবজর্ব করবে না এটা। সো এর জন্য যে লবণ দেওয়া মানে সেটা কিন্তু পানিকে অ্যাট্রাক্ট করে, সো এর জন্য আমাদের পানিটাকে সোক করতে হয়। সো এরপরের স্টেপটাই আমরা কি করি, এরপরে থেকে আমরা কিন্তু পানিটাকে সোক করে নিই। সো সোকিং ওয়াটার, তো পানিতে সোকিং করে নিই আমরা। তো এই জিনিসটা করে নিই। এরপর আমরা যেটা করি সেটাকে বলা হয় লাইমিং করা হয়। তো লাইম মানে কি, সোডা লাইম, মনে আছে তোমাদের একটা একটু আগে বলছিলাম যে লাইম। তো লাইমিং মানে কি, এটা তো বলা হয়, এটাকে তো সোডা লাইম বলা হয়। তো সোডা লাইম, তাহলে এই লাইমটা আমরা লাইমিং করি কার মধ্যে, আমরা লাইমিংটা করি তাহলে আমাদের সোডা লাইমের মধ্যে। তো সোডা লাইমের যে পানি বা চুনের পানি, মানে NaCaO, এটার পানিতে আমরা এটাকে লাইমিং করে থাকি। এরপর দেখো এখানে কি লোম দূর করা হয়, কারণ তুমি যে চামড়াটা নেবে সেই চামড়াটা লোম টোম অনেক কিছু অপদ্রব্য থাকতে পারে। সো লোমটাকে দূর করবো, তারপর চুনটাকে দূর করবে, যে লাইমটা অ্যাড করছিলা, লাইমটাকে আবার দূর করা লাগবে আমাদের। সো লাইমটাকে দূরীকরণ করা হয়, এরপর এটাকে বেটিং করা হয়, পিকলিং করা হয়, ক্রোম ট্যানিং করা হয়, এরপর লেদার ফিনিশিং দেওয়া হয়। সো একটু ধাপে ধাপে আসি। সো পিকলিং, সো পিকলিংটাকে পিকেল তৈরি করার স্টেপটা তো আমরা সবাই জানি। সো ওই রকমই একটা লো পিএইচ, এটা কিন্তু লো পিএইচ এ করা হয় মনে রাখবে। একটা লো পিএইচ এ আমরা এই অবস্থাটা মেনটেন করি, লো পিএইচ এ আমরা কিন্তু এটাকে রাখি। লো পিএইচ এ থাকলে এটা পিকলিং হয়ে যায়। তো পিকলিং করার পর আমরা এটাকে ক্রোম ট্যানিং করি। এখন ক্রোম ট্যানিং মানে কি, আমরা ক্রোমিয়াম ইউজ করি। তো এখানে কি Cr2SO4 3 ইউজ করা হয়। তো দেখছো ওই যে একটু আগে বলছিলাম যে ক্রোম ট্যানিং, তাহলে কি Cr2SO4 3 ইউজ করা হয়। এরপর আমরা লেজার ফিনিশিং দিই, মানে আমরা একদম ফাইনালি চামড়াটাকে প্রস্তুত করি আমাদের ইন্ডাস্ট্রিতে পাঠানোর জন্য। সো এরপর আসো, আচ্ছা so এতক্ষণ তো আমরা আমাদের সব জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আসো ওগুলোকে একটু ডিটেলসে এমসিকিউ তে কি কি আসে সেগুলো দেখা যায়। তো ফার্স্টে কথা হচ্ছে, নিচের কোনটি অপটিক্যাল গ্লাস। এই যে একটু আগে আমরা শুরুতেই যে গ্লাসের কথাগুলো বলছিলাম, যে ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো নিচের কোনটি অপটিক্যাল গ্লাস দেখো। সো অপটিক্যাল গ্লাস হিসেবে আমরা কোনটা ব্যবহার করি দেখো, আমরা কিন্তু ওখানে লেড বা সেরিয়াম দুইটাই ব্যবহার করতে পারি। তো দেখো এখানে কিন্তু এটা আছে যে K2O CaO XSiO2, সো এটা কিন্তু আমাদের অপটিক্যাল গ্লাস। সো আর কোনোটা কি হতে পারে না, আর কোনোটা কিন্তু হওয়ার পসিবিলিটি নাই। তো দেখো এটা হচ্ছে আমাদের অপটিক্যাল গ্লাস। তো সামনের দিকে আগে আমরা, আচ্ছা নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়, ওই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, সেটা কি আমাদের যে নাইট্রোজেন, আমরা N2+3H2 এটার সাথে বিক্রিয়া করাইছিলাম। এই বিক্রিয়ায় আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছিলাম, আমরা মূলত যদি বলি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার নিছিলাম। প্রভাবক হিসেবে ইউজ করছিলাম কি Fe। প্রভাবক সহায়ক কি ছিল সেটা মনে আছে, Al2O3। Al2O3 ছিল আমার প্রভাবক সহায়ক। এটা যখন করছিলাম আমরা উৎপাদন করছিলাম দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন করছিলাম।
এর পরের স্টেপটা আমার কি ছিল, এই যে আমার দুই অণু অ্যামোনিয়া, এটা আমার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করছিল, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছিল, আমার NH2 COO NH4 এটা উৎপন্ন করছিল। পরবর্তীতে আমি করলাম কি, পরবর্তীতে আমার যে এই উৎপাদনটা ছিল, এই যে আমার NH2COO NH4 এই উপাদানটা ছিল, এই উপাদানটা থেকে আমি পানি অপসারণ করছিলাম, তখন আমার কি হয়েছিল, এখানে NH2CO NH2 এটা উৎপাদন হয়েছিল, আর এখান থেকে পানি অপসারণ হয়েছিল। তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেন থেকে আমরা কোন সার পাই, আমরা নাইট্রোজেন থেকে ইউরিয়া সার পাই। ওকে, আর টিএসপি একটু দেখো, টিএসপির ফুল ফর্মটা কি, এটা একটু বলে দিই, এটা মাঝে মাঝে রাখতে হয়। টিএসপির ফুল ফর্ম হচ্ছে আমার ট্রিপল সুপার ফসফেট। তো এটার ফুল ফর্ম কি আমাদের, ট্রিপল সুপার ফসফেট। এটা একটু মনে রাখবা যে ট্রিপল সুপার ফসফেট, এটা হচ্ছে আমাদের টিএসপির সংকেত। আচ্ছা, আর মিউরেট অফ পটাশ আছে, গ্রিন ফার্টিলাইজার আছে, সবগুলো আমরা জানি। সেটার অ্যান্সার হচ্ছে আমাদের ইউরিয়া। সামনে আগে একটু, কোন উপাদানের কারণে সিমেন্ট ধীরে ধীরে জমাট বাঁধে, খুবই ভালো কথা, কোন উপাদানটার কারণে সিমেন্ট ধীরে জমাট বাঁধে, মনে রাখবা। সিমেন্ট ধীরে জমাট বাঁধা, এর জন্য দায়ী একজন শুধুমাত্র, সেটা হচ্ছে কি আমাদের জিপসাম, এটাকে বলা হয় জিপসাম। জিপসামের সংকেতটা কি আমাদের, জিপসামের সংকেতটা হচ্ছে CaSO4 ডট দুই অণু পানি, এটা হচ্ছে আমাদের জিপসামের সংকেত। সো জিপসামের সংকেতটা তাহলে কোনটার সাথে মিলে, এই যে CaSO4 দুই অণু পানি। সো এটা কিন্তু আমাদেরকে সিমেন্টকে ধীরে ধীরে জমাতে সাহায্য করে। এরপর দেখো, কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহার করে, একটু আগে এমসি করে দেখে আসি, কোন শিল্পে ব্যবহার করা হয়, অবশ্যই ইউরিয়া গ্যাস শিল্পে। সো আমরা কি করি, আমরা প্রাকৃতিক গ্যাসে আমরা কি পাই, CH4 পাই। এই CH4টাকে আমরা কন্টিনিউয়াস জারণ করি, আমরা এটা কি করি, কন্টিনিউয়াস জারণ করি। কন্টিনিউয়াস জারণ করলে এটা থেকে আমরা কি পাই, এটা থেকে আমরা তিনটা গ্যাস পাই, মনে আছে, আমরা এখান থেকে আমরা তিনটা গ্যাস পাইছিলাম। একটা পাইছিলাম কার্বন ডাই অক্সাইড, আরেকটা পাইছিলাম আমাদের যে H2, আরেকটা পাইছিলাম আমাদের যে N2। এখান থেকে আমরা কি করছিলাম, কার্বন ডাই অক্সাইডটাকে আলাদা সোক করে নিছিলাম, NH2 আর CH মানে NH2 আর আমাদের যে এটা, এটা মিলে আমি কি তৈরি করলাম, এটা মিলে আমি NH3 তৈরি করছিলাম। দেন এই NH3 আর কার্বন ডাই অক্সাইড, এদের দুইজনকে মিলে আমি কি তৈরি করছিলাম, এদের দুইজনকে মিলে আমি তৈরি করছিলাম আমাদের যে NH2CO NH2। দেন আমি এটা বানাইছিলাম। সো আমার এখানে তাহলে আমি প্রাকৃতিক গ্যাস কোন কাঁচামাল হিসেবে ব্যবহার করি কোন শিল্পে, সেটা হচ্ছে ইউরিয়া শিল্পে। ওকে, আগে আমরা বুঝতে পারছি এটা। এরপর দেখো, নিচের কোনটি সিরামিক শিল্পের প্রধান উপাদান। সিরামিক শিল্পের প্রধান উপাদান আছে, তিনটা উপাদান থাকে, একটা হচ্ছে চায়না ক্লে, ফেলসপার, আর একটা হচ্ছে সিলিকা। তো এখানে উপাদানটা কি, এটা হচ্ছে চায়না ক্লে। সো ইজি অ্যান্সার ছিল যে সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল, বাস দেখো প্রধান কাঁচামাল ছিল কি, আমার প্রধান কাঁচামাল ছিল আমার তিনটা। একটা ছিল কি, একটা ছিল আমার ক্লে, একটা ছিল আমার ক্লে, দুই নাম্বারে কি ছিল আমার, দুই নাম্বারে ছিল আমার ফেলসপার। আই গেস তোমাদের সবার মনে আছে, একটা ছিল কি ফেলসপার, আর তিন নাম্বার যেটা সেটা ছিল আমার সিলিকা। তো তিন নাম্বারে ছিল আমার সিলিকা, বা যেটাকে আমরা বলতে পারি SiO2। সো তিনটার মধ্যে এখন কোনটা আছে, চায়না ক্লেটা আছে। সো এটা বুঝতে পারছি আমরা, আই গেস ইজি এমসিকিউ ছিল। তারপর চায়না ক্লেকে অ্যালুমিনা বা সিলিকার মিক্সচার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া হয়, ওই যে আমাদের যখন সিমেন্ট উৎপাদন করছিলাম তখন কিন্তু আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিচ্ছিলাম, ক্লিংকারে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেওয়া হয়েছিল কিন্তু এটাকে। এটা একটা মুখস্থ টাইপের এমসিকিউ। এবার দেখো, সিমেন্ট শিল্পে কোন দূষক জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড রেইন তৈরি করে। অ্যাসিড রেইন তৈরি করার জন্য দায়ী এখানে কে কে আছে দেখো তো, এখানে দায়ী আছে অ্যাসিড রেইনের জন্য একজনই, সেটা হচ্ছে কি আমাদের SO2। সো তুমি যদি চিন্তা করো যে এখানে বলছে কি জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, সো জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে কে, আমার দেখো এই যে SO2, আমার যখন SO2 উৎপন্ন হয়, এই SO2টা করে কি আমার, এই SO2টা আমার বায়ুস্থ যে অক্সিজেন থাকে না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে আমার SO3। বিক্রিয়াটা কি হয়, দুই অণু SO2 এখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে দুই অণু SO3। এন্ড ফার্দার মোর, এই যে আমার SO3টা, এই SO3টা যেন বাসাতে জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়, জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে ও গঠন করে H2SO4। এই H2SO4 যেটা, সেটা আমার কার জন্য দেয়, সেটা হচ্ছে আমাদের অ্যাসিড রেইনের জন্য দায়ী, এটা আমার অ্যাসিড রেইনের জন্য দায়ী। সো তাহলে এখানে অ্যাসিড রেইনে কন্ট্রিবিউশন করে কে, SO2। বুঝতে পারছি আই গেস আমরা। আর এটা কোন শিল্পে, এটা একটা ভালো এমসিকিউ কিন্তু, এটা কিন্তু কোন শিল্পে এটা মনে রাখবে, এটা কিন্তু সিমেন্ট শিল্পে। ওকে, সিমেন্ট শিল্পে কিন্তু এটা সব থেকে বেশি ইফেক্ট করে আমার। এরপর আসো, কুকিং লিকার, ওই যে একটু আগে বলছিলাম যে কুকিং লিকার দেওয়া হয় কোথায়, দেওয়া হয় আমাদের কাগজ শিল্পে কিন্তু। কুকিং লিকারের মধ্যে Na2CO3 এর পরিমাণ কত, 14.3%। মুখস্থ কোশ্চেন, মনে রাখবা একটু। এরপর দেখো, এই যে এটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু 19-20-এ আসছে, তো রিসেন্ট ইয়ারে আসা কিন্তু কোশ্চেন এগুলা। এবার দেখো, চামড়া কারখানায় কোন বর্জ্য পানির TDS বৃদ্ধি করে। সো পানির TDS, এখানে একটু মনে রাখা হবে যে TDS মানে কি, TDS এর ইংলিশ কি, ফুল ফর্ম কি আমাদের, টোটাল ডিজলভ টোটাল ডিজলভড সলিড।
সো টিডিএস এর মান বৃদ্ধি করে, টোটাল ডিজলভড সলিডের মান বৃদ্ধি করে, সেটাকে টিডিএস এর মান যেটা বৃদ্ধি করে এখানে সেটা হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড। তোমার মনে আছে যে চামড়ার যে কিউরিং প্রসেসটা, আমরা যে চামড়ার যে কিউরিং প্রসেসটা করছিলাম, আমাদের যে কিউরিং প্রসেসটা ছিল, সেই কিউরিং প্রসেসে আমরা কিন্তু কাকে ইউজ করছিলাম? কিউরিং প্রসেসে আমরা ইউজ করছিলাম সোডিয়াম ক্লোরাইডকে। তো সোডিয়াম ক্লোরাইড দ্বারা আমরা কিউরিং করছিলাম। এই সোডিয়াম ক্লোরাইডটা যদি তুমি মানে পানির সাথে ভাসিয়ে দাও বা তোমার কারখানা থেকে বের হয়ে পানির সাথে মিশে, তখন এটা কিন্তু পানির টিডিএস এর মানটা বাড়িয়ে দেয়। সো এখানে দায়ী হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। এরপর দেখো যে ইউরিয়া সার উৎপাদনের অন্তর্বর্তী উপাদান, এই যে অন্তর্বর্তী উপাদান পড়ানোর সময় কিন্তু পড়ায় আসছিলাম যে যখন আমার NH2, সরি, যখন আমার এই যে N2 আর H2 যখন একে অপরের সাথে বিক্রিয়া করে, N2 আর H2 যখন একে অপরের সাথে বিক্রিয়া করে, তখন এই বিক্রিয়া আমার কি উৎপন্ন হয়? এই বিক্রিয়ায় আমার 2NH3 উৎপন্ন হয়। এটা 1:3 তে বিক্রিয়া করে। সো 1:3 তে বিক্রিয়া করার পর এটা উৎপন্ন হয়। আর এই যে বিক্রিয়ার উৎপাদটা, এই যে আমার 2NH3, এটা আমার কি করে? এটা আবার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া হয়। এখন বিক্রিয়া তো ডিরেক্টলি একদম ইউরিয়া উৎপন্ন হয়ে যায় না, এই বিক্রিয়া আমার মাঝখানে কি উৎপন্ন হয়? NH2COO NH4 উৎপন্ন করে। পরবর্তীতে সেটা কি করে? সেটা পরবর্তীতে ভেঙে যায়। সেটা পরবর্তীতে যখন আমরা ভেঙে যায় তখন আমার কি উৎপন্ন হয়? তখন আমার NH2CO NH2 উৎপন্ন করে, আর সাথে আমার কি? পানি উৎপন্ন হয়। সো এই যে যৌগটা, এই যৌগটা কি? আমার অন্তর্বর্তী অস্থায়ী যৌগ একটা, এটাকে বলা হয় অন্তর্বর্তী যৌগ। তো অন্তর্বর্তী যৌগটা এখানে কে? H2NCOO CH4। সো একটু উল্টাভাবে লেখছে, বাট ওই সেম জিনিস উৎপন্ন হয়। এরপর দেখো নিচের কোন যৌগটি চামড়া প্রক্রিয়াজাত করার ব্যবহার করা হয়? তো চামড়া প্রক্রিয়াজাতকরণে কোনটা ব্যবহার করা হয়? দেখো এই যে Cr2SO4 3। কখন ব্যবহার করা হয়? এটাকে তো আমরা বলি ক্রোম ট্যানিং। এটা কখন ব্যবহার করা হয়? আমাদের যে ক্রোম ট্যানিং বলা হয়, আমরা যেটাকে বলি আমাদের ক্রোম ট্যানিং। সো ক্রোম ট্যানিং এ আমরা কোনটা ব্যবহার করি? Cr2SO4 3। এরপর আসো সামনের দিকে আগাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের কোন পদ্ধতিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা হয়? ওকে, মনে রাখবো এটা, যে বাংলাদেশের কোন পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থগুলো ব্যবস্থাপনা করা হয়, সেটা হচ্ছে ল্যান্ড ফিলিং পদ্ধতিতে। মানে তুমি বজ্র দ্বারা ল্যান্ড গুলা ফিলিং করবা, এটা কিন্তু অনেক মানে কনভেনশনাল একটা পদ্ধতি। এরপর দেখো নিচের কোনটি নবায়নযোগ্য? তুমি চিন্তা করো যে কয়লা, অপরিশোধিত তেল আর প্রাকৃতিক গ্যাস, এই তিনটাকে কখনো মানে রিসাইকেল করা যাবে? বা এরা কি নবায়নযোগ্য? এরা তো অনবায়নযোগ্য। এরা কি আমার? এরা হচ্ছে আমার অনবায়নযোগ্য। সো এরা যদি আমার অনবায়নযোগ্য হয়, তাহলে তোমার নবায়নযোগ্য কি কে আছে? শুধুমাত্র নবায়নযোগ্য আছে তোমাদের মিথানল। সেটা মনে রাখবা, নিচের কোনটি নবায়নযোগ্য জানলে সেটা হচ্ছে মিথানল। এবার দেখো কৃত্রিম রেশম বা রেয়ন উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবা H2O2 ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় তোমার ব্লিচিং এজেন্ট হিসেবে বা ব্লিচিং করার জন্য। নর্মালি আমাদের যে ব্লিচিং এজেন্ট হিসেবে এদেরকে ব্যবহার করা হয়, মানে রং উঠানোর জন্য মূলত এদেরকে ব্যবহার করা হয়। এবার দেখো চামড়া শিল্পের বজ্রে কোন বিশেষ ধাতু বিদ্যমান থাকে? চামড়া শিল্প বলছে। চামড়া শিল্পে আমাদের কন্ট্রিবিউশন করে কি? মনে আছে কন্ট্রিবিউশন করে কি আমাদের? Cr2SO4 3। আর এর সাথে কে কে আছে? এর সাথে আর আছে আমাদের আরেকজন, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড থেকে তো আমার কোনো বজ্র উৎপাদন হওয়ার কথা না, তো এখানে কন্ট্রিবিউশন করতে পারে এই যে ক্রোমিয়াম। সেটার অ্যান্সার কি হবে আমার? ক্রোমিয়াম। এরপর দেখা যায় কোনটি ক্যালসিয়াম ক্লিংকারের উপাদান নয়? আচ্ছা, ক্যালসিয়াম ক্লিংকারের উপাদান নয় কোনটা? মনে রাখবা সব সিলিকেট আর অ্যালুমিনেট এরা কি? এরা কিন্তু আমার ক্যালসিয়ামের অন্তর্ভুক্ত। সো ক্যালসিয়াম সিলিকেট, হ্যাঁ এটা আছে। ক্যালসিয়াম অ্যালুমিনেট, হ্যাঁ এটা আছে। ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ এটাও আছে। নাই কে তাহলে? সোডিয়াম অক্সাইড নাই, তাহলে এটা নাই। এটা নাই মানে এটা কিন্তু আমার এর উপাদান নয়। সো উপাদান নয় বলছে যেহেতু, তাহলে আমার এটা এর উপাদান নয়। সামনের দিকে আগে একটু, কোন উক্তি বা উক্তিসমূহ সঠিক? আচ্ছা এটা দেখি, এটা অনেক ভালো একটা এমসিকিউ। চামড়া শিল্প থেকে Cr6+ বর্জ্য নির্গত হয়। হ্যাঁ এটা তো হতে পারে। কারণ কি দেখো, চামড়া শিল্পে, আমরা চামড়া শিল্পে কাকে ব্যবহার করি? আমরা যদি বলি চামড়া শিল্পে, সেখানে আমরা কাকে ইউজ করে আসছি? আমরা Cr2SO4 3 এটা ব্যবহার করি। সো এখান থেকে তো আমার Cr6+ বের হতেই পারে, এখান থেকে কিন্তু এই বজ্রটা বের হতেই পারে, অস্বাভাবিক কিছু নাই। ইউরিয়া শিল্পতে Hg2+ না, ইউরিয়া শিল্পে কিন্তু আমরা কখনো Hg2+ ইউজই করি না। ইউরিয়া শিল্পে তুমি বলো এটা কি ইউজ হয়েছিল? এটা কিন্তু কখনো ইউজ করি নাই। ডাজেন্ট ইউজ, উই ডোন্ট ইউজ ইট ইন দিস কেস। এই কেসে কিন্তু আমরা এটা ইউজই করি না, আমাদের কোন প্রসেসে কিন্তু আমরা Ag2+ ইউজই করি না। ব্যাটারি থেকে Pb2+ নির্গত হয়, এটা একটু দেখে আসি চলো তো এটা হয় কিনা। যে ব্যাটারি তৈরির ক্ষেত্রে, সো ব্যাটারি তৈরির ক্ষেত্রে মনে রাখবো ব্যাটারি আমাদের যে লেড স্টোরেজ ব্যাটারি, আমরা যেটাকে বলি লেড স্টোরেজ ব্যাটারি, আমাদের যে এই যে আমাদের যে লেড স্টোরেজ ব্যাটারি গুলা, লেড স্টোরেজ ব্যাটারিতে আমরা কি ইউজ করি? আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে কিন্তু
লেড আর লেড ফোর অক্সাইড ইউজ করি, লেড ফোর অক্সাইড ব্যবহার করা হয়। তো এখানে ব্যবহার করে লেড এবং লেড অক্সাইড। সো এর থেকে কিন্তু লেড টু প্লাস নির্গত হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। সো এটাও কিন্তু নির্গত হতেই পারে। সো আমার তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 1 আর 3। তাহলে আমার কারেক্ট অ্যান্সার 1 আর 3। অপশন কোথায় আছে? এই যে 1 আর 3 অপশন আছে। সো এটার অ্যান্সার কিন্তু সি হবে। খুবই ভালো একটা কোশ্চেন, যে কিন্তু 1 অধ্যায় ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে 5 অধ্যায়, মানে সরি সেকেন্ড পেপারে 4 আর 5 অধ্যায় মিলাই একটা কোশ্চেন করা। তো এটা কিন্তু অনেক ভালো একটা কোশ্চেন, ডিউতে আসছে। এবার দেখো ইউরিয়া সার নাইট্রোজেনের পরিমাণ। তুমি চিন্তা করো ইউরিয়া সারটা কি। আমি যদি ইউরিয়ার কথা বলি, ইউরিয়া হচ্ছে কি আমার NH2 CO NH2। সো এখানে বলছে কি নাইট্রোজেনের শতকরা পরিমাণ। সো এখানে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, আমার পার্সেন্টেজ অফ নাইট্রোজেন। তো নাইট্রোজেনের পার্সেন্টেজ কত হওয়া পসিবল? এখানে দেখো, এখানে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কত হতে পারে? So, উপরে আমাদের নাইট্রোজেনের ভর, নাইট্রোজেনের ভর কত? 14। তাহলে কয়টা আছে? 2টা নাইট্রোজেন আছে। সো 2 ইন্টু 14। আর নিচে কি হবে তাহলে? নিচে হবে 2 ইন্টু 14, প্লাস আমার অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা। সো অক্সিজেন 16। আর এখানে কত? হাইড্রোজেন আছে আমার 4টা, তাহলে এখানে 4টা। ইন্টু কি আমার? ইন্টু 100, পুরোটা আমার পার্সেন্টেজের আন্ডারে আসবে। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি অ্যান্সার পাবা 46% আসে আমার অ্যান্সার। সো আমার অ্যান্সার তাহলে কোনটা হবে? এটা এটা হবে সি, যে ইউরিয়া সার নাইট্রোজেনের পরিমাণ 46%। তো আমি বলবো কি তুমি এটা মুখস্থ করে যাও, কারণ পরীক্ষা হলে তোমাকে ক্যালকুলেটর দেওয়া হবে না ভার্সিটি পরীক্ষাগুলোর ক্ষেত্রে। তো তুমি যদি মনে রাখো যে এটা কিন্তু প্রতি বছরই এই এমসিকিউ কম বেশি আসে, যেটা মনে রাখবা যে ইউরিয়া সারে আমার নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 46%। এবার দেখো প্রস্তুতকৃত পাল্পকে ব্লিচিং করার ক্ষেত্রে কোনটি ব্যবহার করা? আচ্ছা ব্লিচিং। তো ব্লিচিং করার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি একটু দেখো তো। ব্লিচিং করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম অনেকগুলো এজেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমাদের কি CaOCl, এটা একটা ব্যবহার করা হয়। আর একটা কি ব্যবহার করা হয় বলছিলাম? H2O2 পারঅক্সাইড ব্যবহার করে। এখানে কোনটা আছে অপশন দেখো তো? কার্বন ডাইঅক্সাইড না, CO2 না, এই যে H2O2 এটা আছে। আরেকটা কিছু SiO2, এটা তো জীবনে হবেই না। তো H2O2 ব্লিচিং করার জন্য ব্যবহার করা হয়। সামনে আগে দেখি। আচ্ছা, ট্যানিং শিল্প কারখানা থেকে নির্গত বজ্র পানি দূষণের জন্য দায়ী। আচ্ছা এটা তোমরাই বলো যে কোনটা হতে পারে? ট্যানারি বলছে, ট্যানারি শিল্প কারখানা। তো ট্যানারি শিল্পে আমরা ব্যবহার করি কি? মূলত ট্যানিং বলা হয়, এটা কিন্তু ট্যানিং। সো ট্যানারি শিল্প মানে কি? আমাদের নর্মালি কিন্তু ট্যানিং কারখানা যেটা, তো চামড়ার ট্যানিং যেটা, so সেখানে আমরা কোন ধাতুটাকে সব থেকে বেশি ইউজ করি? আমরা কিন্তু সেখানে ক্রোমিয়াম ধাতুটাকে সব থেকে বেশি ইউজ করি। কিভাবে ইউজ করি সব থেকে বেশি? এই যে Cr2SO4 3, Cr2SO4 3 রূপে আমরা ক্রোমিয়াম ধাতুটা কিন্তু সব থেকে বেশি ইউজ করি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের ক্রোমিয়াম। ইজি এমসিকিউ ছিল একদম। দেখো এই যে ট্যানারিক থেকে কিন্তু অলরেডি আমরা 3টে এমসিকিউ এন্টার করছি। সো এ দ্বারা কিন্তু আমরা আইডিয়া পাচ্ছি যে ট্যানিং জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের। এবার দেখো যে অটোমোবাইল ইঞ্জিনে ক্যাটালাইটিক কনভার্টার, এই যে অটোমোবাইল ইঞ্জিনে কোনটা ব্যবহার করে? কোন, আচ্ছা ক্যাটালাইটিক কনভার্টারের উদ্দেশ্যটা কি? তো বলা হয়েছে যে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য, আচ্ছা ব্যবহারের উদ্দেশ্য জানতে চাইছে। ফার্স্ট দেখো, এনো গ্যাসকে N2 আর O2 তে কনভার্ট করা, কার্বন উৎপন্ন হয় তাকে শোষণ করা, কার্বন মনোক্সাইড সৃষ্টিতে বাধা দেওয়া, আর একটা হচ্ছে যে বাষ্প সরবরাহ করে নির্গত গ্যাসের রূপান্তরিত। আচ্ছা ভালো কথা। তো দেখো অটোমোবাইল শিল্পে হয়টা কি? অটোমোবাইল শিল্পে যেটা হয়, CxHy, এটার সাথে আমার X+Y/4O2 এটার সাথে বিক্রিয়া করানো হয়। আর এই বিক্রিয়া আমার উৎপাদ কি উৎপন্ন হয়? এই বিক্রিয়া উৎপন্ন হয় আমার X অণু কার্বন ডাই অক্সাইড প্লাস Y অণু H2O। তো এই বিক্রিয়া মনে রাখবে, এই বিক্রিয়া তোমার NO উৎপন্ন হয়। তোমার এই বিক্রিয়ায় 2টা ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয়, একটা হচ্ছে তোমার NO উৎপন্ন হয়, আর একটা হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, নাইট্রোজেন মনোক্সাইড, আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এখন এই অক্সাইড গুলো খুবই ক্ষতিকর পরিবেশের জন্য। এগুলা করাকে ক্যাটালাইটিক, এগুলাকে তোমার ডিজলভ করার জন্য বা এগুলাকে অ্যাবজর্ব করার জন্য তোমার ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয়। মানে কি? ক্যাটালাইটিক নাম কি? ক্যাটালাইটিক কনভার্টার, মানে কনভার্ট করা হয় এই যৌগগুলোকে অন্য যৌগে কনভার্ট করা হয়। তো সব থেকে বেশি যেটা করা হয়, এদের দুইজনকে একসাথে বিক্রিয়া করানো হয়। তাহলে কি হয়? এটা আমার নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। পরবর্তীতে এই যে কার্বন ডাই অক্সাইডটা, এই যে কার্বন ডাই অক্সাইডটা, এটা আবার বিক্রিয়া করতে পারে। এই কার্বন ডাই অক্সাইডটা করে কি আমার? এই কার্বন ডাই অক্সাইডটা আমার আবার অন্য যে অক্সিজেন থাকে, মূলত যে অক্সিজেন গুলো থাকে, এটার সাথে বিক্রিয়া করতে পারে। সো এভাবে মূলত এটা কি নাইট্রোজেন আর অক্সিজেন এটা মূলত এটাকে বের করে দেয়। সো মনে রাখবা যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমার কি হয়, এই যে এনও, দেখো এনওটাকে N2 আকারে নিষ্কাশন করে। আবার মাঝে মাঝে এই বিক্রিয়াটা হয় যে 2টা এনও কে এরা বিক্রিয়া করে N2 আর O2 আকারেও প্রিজার্ভ করতে পারে। সো এই যে কনভার্টটা করা হয়, এটা কারণে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে আমার এটা, যে এনও গ্যাসকে N2 আর O2 তে কনভার্ট করে। আচ্ছা দেখো, যদি কার্বন উৎপন্ন হয় তাহলে তাকে শোষণ করা। এখন এই বিক্রিয়ায় কার্বন উৎপন্ন হয়েছে? হয় নাই কিন্তু।
এই বিক্রিয়া উৎপন্ন হয় কি, এই বিক্রিয়া উৎপন্ন হতে পারে দুইটা, কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড। কার্বন উৎপন্ন হয়ই না, তাহলে আমাদের কার্বনকে তো শোষণ করার কোনো প্রশ্নই ওঠে না। আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সৃষ্টিতে বাধা দেবে না, বাধা কিন্তু দিবে না, কারণ বাধা দিলে কিন্তু বিক্রিয়াটাই হবে না। আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, যে অটোমোবাইল ইঞ্জিনের লক্ষ্যটা কি, এনার্জি প্রডিউস করা না। তো আমার কিন্তু হাইড্রোকার্বন পুড়িয়ে আমরা এনার্জি পাই। যদি আমি কার্বন ডাই মনোক্সাইড সৃষ্টি হইলো, মনে করো সৃষ্টি হলো, আমি যদি সৃষ্টিতে বাধা দিই তাহলে কি হবে, ও আমাকে এনার্জি দিবে না। তো আলটিমেটলি এটা আমার লস হবে। তো এটাও কিন্তু অ্যান্সার হবে না। তারপরে দেখো বাষ্প সরবরাহ করে নির্গত গ্যাসের উত্তাপ প্রশমিত করে, না উত্তাপের সাথে এটা কোনো কানেকশনই নাই। ওকে, এরপর দেখো কাচের উপর নকশা করার কাজে কোনটা ব্যবহার করা হবে, কাচের উপর নকশা। তো কাজটা কি দেখো, কাচকে আমরা নর্মালি সিলিকেট বলতে পারি, SiO2। সো SiO2 এর সাথে কাচের নকশা করা হয় কিভাবে মনে রাখবা, এটার সাথে HF এর বিক্রিয়া করানো হয়। তাহলে এটা এখানে H2SiF4, সরি, এখানে তোমাদের যে তোমাদের এখানে উৎপন্ন হয় যে SiF4 উৎপন্ন হয়। তো SiF4 উৎপন্ন হলো, এই উৎপন্ন SiF4টা পরবর্তী আবার বিক্রিয়া করতে পারে, এই যে এই দুই অণু HF এর সাথে আমাদের যে SiF4টা এটা পুনরায় বিক্রিয়া করে। সো এটার সাথে এটাকে আবার বিক্রিয়া করালাম, তাহলে কি হয়, H2SiF6 উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়াটা আবার আমাদের এর সাথে হতে পারে, মনে করো Na2SiO3, সোডিয়াম সিলিকেট যে গ্লাসটা তার সাথেও হতে পারে। তার সাথে হইলেও কি হয়, আমাদের সেম SiF4 উৎপন্ন হয়। ওকে, এটা কি SiF4 উৎপন্ন হয়। সো দেখো, তাহলে এখানে কাচের উপর নকশা করার জন্য কোনটা ব্যবহার করা হয়, কাচের ক্ষয় করতেছে কে, HF। সো আমরা HF কে ব্যবহার করি। কেন অন্যগুলো ব্যবহার করি না, কারণ অন্যগুলা কিন্তু ডিসোসিয়েশন বেশি, HI কিন্তু ভাঙা যায়, এর কারণে ওটাকে আমরা নর্মালি ইউজ করি না। এরপর দেখো সিরামিক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ক্যালিওনাইট। আচ্ছা, ক্যালিওনাইটের কথা বলছে, তো ক্যালিওনাইট রাসায়নিক সংকেত কোনটা আমাদের, ক্যালিওনাইটের রাসায়নিক সংকেত কোনটা, একটু অপশনগুলো অ্যানালাইসিস করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা Al2O3 SiO2 এন্ড H2O। ওই যে অনুপাতের মাধ্যমে মনে রাখতাম, উভয় মনে রাখবা, দেখবা এমনি পারবা এটা। কোনটি সিমেন্ট তৈরির প্রধান উপাদান নয়, খেয়াল করছো এমসিকিউ কি বলছে, কোনটি সিমেন্ট তৈরির প্রধান উপাদান নয় বলছে। তো সিমেন্ট তৈরির প্রধান উপাদান নয় কোনটা, দেখো ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড আমরা ইউজ করি প্রধান উপাদানের মধ্যে একটা। সিলিকন, হ্যাঁ এটাও। Al2O3 এটাও তো, এই যে কারণ আমরা তো বলছি কি যে আমাদের অ্যালুমিনেট একটা সিমেন্ট ছিল, তো অ্যালুমিনেট সিমেন্টে তো অবশ্যই অ্যালুমিনিয়াম লাগবে। সিলিকন, হ্যাঁ সে 3 নাম্বার উপাদান। ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম উপাদান। তাহলে কপার, কপারকে আমরা কখনো ইউজ করতে দেখি না, তো কপার হচ্ছে আমাদের উপাদান নয় এখানে। এবার দেখো ইটিপি ফুল ফর্মটাকে, এটা মুখস্থ মারাবা, যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। সো ইটিপির ফুল ফর্ম হচ্ছে আমাদের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, মাঝে মাঝে এসে পড়ে, এটা মনে রাখবে একটু। আচ্ছা, ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস যে জন্য ব্যবহার করা হয়। সো প্রাকৃতিক গ্যাস আমরা কোথায় ব্যবহার করছিলাম, আমরা যে বলি যে প্রাকৃতিক গ্যাস, এটা আমরা কেন ব্যবহার করছিলাম, এটা থেকে আমরা কি পেয়েছিলাম, এটা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছিলাম, আমরা N2 পেয়েছিলাম, আমরা H2 পেয়েছিলাম, এই তিনটা পেয়েছিলাম। সো এখান থেকে আমরা কি করছিলাম, এখান থেকে আমরা মূলত N2 আর H2 মিলিয়ে কি তৈরি করছিলাম, N2 আর H2 মিলিয়ে আমরা NH3 প্রস্তুত করছিলাম হেবার পদ্ধতিতে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমরা কোনটা ব্যবহার করছিলাম, এখানে আমরা কি ফিউল হিসেবে ব্যবহার করছি না, এই যে ফর দ্য সিনথেসিস অফ NH3। সো এখানে আমরা NH3 উপাদান হিসেবে ব্যবহার করছিলাম। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো এই ক্লাসের মাধ্যমে মূলত আমাদের যে এই যে অধ্যায় 5-এর মাস্টার ক্লাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আল্লাহ হাফেজ সবাইকে।